আচ্ছা, আজকে আমরা করব এইচএসসি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় যৌথ মূলধনী কোম্পানির মূলধন চ্যাপ্টারের নাম। যদিও শেয়ার ইস্যু বলতে শর্টকাটে সবাই শেয়ার ইস্যু বলে চ্যাপ্টারটাকে। আচ্ছা, যৌথ মূলধনী কোম্পানির মূলধন। যৌথ মূলধনী কোম্পানি কি, এটা কি কেউ বলতে পারবো আমাকে? স্যার মানে অনেকগুলো কোম্পানি মিলে যে মানে একটাই হয় ওইটা। অনেকগুলো কোম্পানি মিলে একটা ইয়ে হয় ওইটা? মানে ধরেন আপনারা মানে অনেকগুলো টিচার মিলে একটা কোচিং দিল, ওইটা একটা যৌথ উদ্যোগ না ওইরকম। কেন, এটা অংশীদারি হইতে পারে না? অনেকজন মিলে একটা কোচিং দিলাম, এটা তো অংশীদারি ভিত্তিতেও হইতে পারে। মানে আলাদা আলাদা ব্যবসা এগুলা, মানে আপনারা এক একটা টিচার মানে এক একটা ব্যবসা, দেন একটা মিল হলেন না, ওইটা। একেবারেই হয় নাই, কিচ্ছু হয় নাই। ইয়াসমিন বলতে পারবা যৌথ কেউ মূলধনী পারি না। কোম্পানি কি? না স্যার, বলবো না। কেন, তোমরা তো এটা 9-10-এও পড়ছো, ব্যবস্থাপনায় আছে তোমাদের যৌথ স্যার মূলধনী আপনার কি মনে কোম্পানি। হয় আমরা লাইনে পড়ি? আপনার মনে হয় আমরা পড়ি? অনলাইনে কেন, এটা তো 9-10-এও পড়ে আসছো। 9-10-এ পড়ছি ওটা ভুলে গেছি না। লকডাউন, এর মধ্যে এক্সাম, এর মধ্যে এত কিছু মনে থাকে? বুড়া হয়ে গেছি তো আমরা। আচ্ছা ঠিক আছে, ধরো আমি একটা ব্যবসা প্রতিষ্ঠান দিব। আমার কাছে খুব ভালো একটা আইডিয়া আছে যে একটা রেস্টুরেন্ট দিব। রেস্টুরেন্ট কি হবে, ফুলের দিয়ে খাবার তৈরি করা হবে। অল আইটেম মেড ফ্রম ফ্লাওয়ার, মানে যত খাবার তৈরি করা হবে সব ফুল দিয়ে তৈরি করা হবে, একটা আইডিয়া। এই আইডিয়া দিয়ে আমি একটা হুম রেস্টুরেন্ট দিলাম, ঠিক আছে। সিটি হুম কর্পোরেশনের কাছ থেকে হুম। আমি ট্রেড লাইসেন্স নিলাম। সিটি কর্পোরেশন থেকে ট্রেড লাইসেন্স। সিটি স্যার কর্পোরেশন সিটি থেকে। কর্পোরেশন থেকে যদি আমি ট্রেড লাইসেন্স হুম, নেই, এরপর আমার ব্যবসায় তো মানে মানে কোনো কি সুবিধা হয়? আচ্ছা, ট্রেড লাইসেন্স না নিলে তো ব্যবসা করতে পারবো না। ব্যবসা করার জন্য তো ট্রেড লাইসেন্স নিতেই হবে, ও আচ্ছা। ঠিক আছে। তো সিটি কর্পোরেশন থেকে আমি ট্রেড লাইসেন্স নিয়ে জাস্ট একটা ধরো বিল্ডিং এর একটা ফ্লোর নিয়ে ওই রেস্টুরেন্টটা খুললাম। হুম, এখন এই ব্যবসাটাকে কোন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বলা হবে? আমি একা একটা রেস্টুরেন্ট দিলাম সিটি কর্পোরেশন থেকে ট্রেড লাইসেন্স নিয়ে, এটা কোন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান? হ্যালো? স্যার আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম। আচ্ছা, সিটি কর্পোরেশনের কাছ থেকে আমি যে ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসাটা শুরু করলাম, এটা কোন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান হলো? এক মালিকানা। ইয়েস, এটা হলো এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠান। আমি একা ব্যবসায়ের মালিক, আমি সকল সম্পত্তি দিলাম, আমি সকল দায় দায়িত্ব নিব, লাভ লোকসান সবকিছু আমি ভোগ করব। এখন দেখা গেল ব্যবসাটা খুব ভালো চলতেছে, ব্যবসাটা প্রচুর কাস্টমার আসতেছে, লাইন ধরে সিরিয়াল দিয়ে দাঁড়ায় থাকে। এখন আমার ব্যবসাটা বড় করব ভাবতেছি, কিন্তু আমার কাছে টাকা নাই। আমি করলাম কি, আমার 10 জন বন্ধুকে বললাম আমার সাথে ব্যবসাটা করার জন্য। তো ওরাও সবাই 10 জন টাকা পয়সা দিল, সবাই ওই সেম ট্রেড লাইসেন্সেই আমরা ব্যবসাটা করতেছি এখনো, 10 জন বন্ধু মিলে। এখন এটাকে কোন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বলবো? স্যার যৌথ মূলধনী বা না, অংশীদারি। যৌথ মূলধনী না। এখন অংশীদারি। এটা হলো অংশীদারি। আমরা নিজেদের মধ্যে চুক্তিবদ্ধ হয়েছি, চুক্তি করে ব্যবসাটা করতেছি, সবাই মূলধন দিছি, সবাই লাভ লোকসান ভোগ করব। এখন এটা হয়ে গেছে অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান। তো হুম। আমাদের ব্যবসাটা অনেক বড় হয়ে গেছে, আমরা ঢাকার বাইরে রাজশাহী, চিটাগাং, দেশের বড় বড় শহরে কয়েকটা শাখা খুলছি। তো আমাদের চিন্তা হলো এখন এটাকে আমরা ইন্টারন্যাশনাল পর্যায়ে নিয়ে যাব, মানে ব্যবসাটাকে আরো অনেক অনেক বড় করব। তো অনেক বড় করতে গেলে তো অনেক টাকা লাগবে, কিন্তু আমাদের 10 জন বন্ধুর কাছে তো এত টাকা নাই। এখন আমরা কি করলাম, আমরা চিন্তা করলাম পাবলিকের কাছ থেকে টাকা নিব। তো পাবলিক তো আর বললেই টাকা দিবে না, আমরা আমাদের ব্যবসার মালিকানা পাবলিককে দিব, তাদের শেয়ারটা বিক্রি করব পাবলিকের কাছে, তাদের কাছ থেকে টাকা নিব, ব্যবসাটাকে বাড়াবো। তো পাবলিক আমাদেরকে বললেই টাকা দিবে না। এখন আমরা কি করলাম, আহ আরজিএসসির নাম শুনছো? আরজিএসসি,
এটা শুনছো কখনো? আরজিএসসি পূর্ণরূপ হলো রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ। যৌথ মূলধনী কোম্পানির নিবন্ধক। হ্যালো, আচ্ছা ইয়াসমিন রেসপন্ড করো। আমরা আরজিএসসির কাছ থেকে অনুমতি নিলাম, নিবন্ধন নিলাম, নিবন্ধন নিয়ে ব্যবসাটা শুরু, মানে ব্যবসা আরো বাড়ালাম আমাদের যে ব্যবসাটা ছিল। সো এখন আমরা কি করলাম, পাবলিকের কাছে শেয়ার বিক্রি করলাম, শেয়ার বিক্রি করে টাকা সংগ্রহ করলাম, সেই টাকা দিয়ে আমরা ব্যবসাটাকে আরো বিদেশে নিয়ে গেলাম, বড় করলাম। এখন হয়ে গেল এই কোম্পানিটা যৌথ মূলধনী কোম্পানি। জি স্যার, আমি ওকে। আচ্ছা, আমরা যেখানে বলতেছিলাম যে আমাদের 10 বন্ধু মিলে আমরা যে ব্যবসাটা করতেছি, এখন এটাকে আমরা আরো বড় করব দেখে পাবলিকের কাছ থেকে টাকা সংগ্রহ করব। এখন পাবলিক তো আর আমাদের এমনি এমনি টাকা দিবে না বা বিশ্বাস করবে কেন? আমাদের ফার্স্টে আরজিএসসি নিবন্ধন নিতে হবে, রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানির। কেন? যৌথ মূলধনী কোম্পানি খোলার জন্য। আমরা এখন কি করতেছি, অনেক মানুষের টাকা নিতেছি, অনেকের মূলধন নিয়ে যৌথভাবে ব্যবসাটা করতেছি, এই জন্য এখন এই ব্যবসাটা হয়ে যাবে যৌথ মূলধনী কোম্পানি। যখন অনেক মানুষের কাছ থেকে টাকা নিয়ে ব্যবসাটা করা হয় তখন সেটাকে যৌথ মূলধনী কোম্পানি বলা হয়। যদি সংজ্ঞাটা এইভাবে সংজ্ঞায় আসি, যেখানে কতিপয় ব্যক্তি মুনাফা অর্জনের লক্ষ্যে যৌথভাবে অর্থ বিনিয়োগ করে, যৌথভাবে অর্থ বিনিয়োগ করে মানে কি, অনেকেই একই সাথে টাকা প্রদান করে ব্যবসায়, এবং এই ব্যবসাটা কি অবশ্যই আইনসম্মত হবে, আইনসম্মত কারবার গঠন করে, তখন তাকে যৌথ মূলধনী কোম্পানি বলা হয়। যখন অনেকজন মানুষজন একত্রিত হয়ে টাকা প্রদান করে ব্যবসা করে আইনসম্মতভাবে, তখন সেটা যৌথ মূলধনী কোম্পানি। এখন বলতে পারো, আমরা যে 10 জন ফ্রেন্ড টাকা দিয়ে ব্যবসা করতেছিলাম, তখনও তো অনেকেই টাকা দিচ্ছিলাম, তাহলে সেটা যৌথ মূলধনী কেন না, সেটা অংশীদারি কেন? তখন আমরা কি আইনগত তখন আমরা আরজিএসসির কাছ থেকে কিন্তু নিবন্ধন নেই নাই, রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানি এদের কাছ থেকে নিবন্ধন নেই নাই। এই আমরা 10 জন মিলে চুক্তিবদ্ধ হয়ে ব্যবসাটা করতেছিলাম, যেহেতু তখন আমরা নিবন্ধন নেই নাই, চুক্তিবদ্ধ হয়েছি, তখন সেটা অংশীদারি। বাট যখন আমরা নিবন্ধন নিয়ে করতেছি, তখন হলো সেটা যৌথ মূলধনী। ক্লিয়ার? আর অংশীদারি ব্যবসা তো 20 জনের বেশি হইতে পারবে না। যদি 20 জনের বেশি হয় তাহলে সেটা তো আর অংশীদারি হবে না। আর রেজিস্টার অফ জয়েন্ট স্টকের নিবন্ধন নিয়ে আইনসম্মত ভাবে যখন হবে, তখনই সেটাকে যৌথ মূলধনী কোম্পানি বলবো আমরা। ক্লিয়ার? জি স্যার। আর এই যৌথ মূলধনী কোম্পানি গঠিত হয় 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী। বাংলাদেশের বিভিন্ন আইন আছে ব্যবসা করার জন্য, বা ক্রিমিনাল ল আছে, অনেক আইন আছে, বিক্রয় আইন, পণ্য বিক্রয় আইন, চুক্তি আইন, বিনিময় আইন। সো এগুলোর মধ্যে একটা হলো 1994 সালের কোম্পানি আইন। আইনটা কোম্পানি আইন প্রদান করা হয়েছিল 1994 সালে। ওইটার 251 নম্বর ধারার 51 নম্বর ধারার ঘতে বলা হয়েছিল, কোম্পানি বলতে এ আইনের অধীনে গঠিত, নিবন্ধিত অথবা কোনো বিদ্যমান কোম্পানিকে বোঝায়। মানে কি, কোম্পানি আমরা ওই প্রতিষ্ঠান কি বলবো যেটা 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী গঠিত, নিবন্ধিত হবে। ক্লিয়ার? কোন প্রতিষ্ঠান যদি 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী গঠিত বা নিবন্ধিত না হয়, তাহলে সেটা যৌথ মূলধনী কোম্পানি হবে না। হইতে গেলে সেটাই এই আইন অনুযায়ী, এই নির্দিষ্ট আইন অনুযায়ী নিবন্ধিত হইতে হবে। ওই যে ফার্স্টে আরজিএসসির অনুমতি নিয়ে নিবন্ধন করতে হয় একটা কোম্পানিকে। ওকে, সো একজন কিন্তু স্যার ব্যক্তি, বইয়ে হ্যাঁ, তো 251 ধারা লেখা নাই। কোথায়? এখানে মানে বইয়ে আছে হচ্ছে গিয়ে 2-1 গ। 2-1 গ ধারায় এই সেম লাইনটা বলা আছে। হ্যাঁ, সেম লাইন, খালি এখানে 251 না লিখে 2/1 গ লেখা।
আচ্ছা, আমি এটা চেক করবো রে, ঠিক আছে? আমি নেক্সট ক্লাসে এটা জানাবো এটা কত ধারায়। আচ্ছা ওকে, সো কোম্পানি হলো যৌথ মূলধনী কোম্পানি হলো যেটা 1994 সালের কোম্পানি আইন দ্বারা গঠিত হবে। এখন যৌথ মূলধনী কোম্পানি দুই ধরনের হয়, একটা হলো পাবলিক লিমিটেড কোম্পানি আর একটা হলো প্রাইভেট লিমিটেড কোম্পানি। আমাদের এই অধ্যায়ে পাবলিক লিমিটেড কোম্পানি জিনিসটা ইম্পর্টেন্ট, কারণ কি আমরা সাধারণ পাবলিকের কাছ থেকে শেয়ার বিক্রি করে মূলধন সংগ্রহ করব। পাবলিক লিমিটেড কোম্পানি কি? যে কোম্পানি মূলধন সংগ্রহ করার জন্য শেয়ার বাজারে শেয়ার বিক্রি করে এবং যার মালিকানা কোনো একক ব্যক্তির না, তাকে পাবলিক লিমিটেড কোম্পানি বলে। সাধারণ পাবলিকের কাছ থেকে শেয়ার বিক্রি করে তাদেরকে মালিকানা দেওয়া হবে এবং এর ভিত্তিতে যখন কোম্পানিটা গঠন করা হবে তখন সেটাকে পাবলিক লিমিটেড কোম্পানি বলবে। কোনো একজন মানুষ এর মালিক হবে না, সবাই এর মালিক, যারা যারা সব টাকা দিল সবাই। পাবলিক লিমিটেড কোম্পানির সর্বনিম্ন সদস্য সংখ্যা কত? 7 জন। আর সর্বোচ্চ সদস্য সংখ্যা কোনো নির্দিষ্ট নাই, সর্বোচ্চ যত মানুষ সংখ্যা টাকা দেওয়া। দিয়ে শেয়ার কিনবে সবাই মালিক। ওকে, ওকে জি স্যার। এখন ধরো আমরা 7 জন মিলে ব্যবসা করতেছি, 7টা ফ্রেন্ড চুক্তিবদ্ধ হয়ে ব্যবসা করতেছি, ওইটাকে কি আমরা পাবলিক লিমিটেড কোম্পানি বলবো? না, না না, স্যার। ওইটাকে কি বলবো? ওটা অংশীদারি। হ্যাঁ, অংশীদারি। এখন যদি বলি আমরা আরজিএসসির কাছ থেকে 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী নিবন্ধিত হয়ে 7 জন ফ্রেন্ড মিলে ব্যবসা করতেছি, তাহলে এটা কি হবে? তাহলে এটা যৌথ মূলধনী। হ্যাঁ, যৌথ মূলধনী। তখন এটা যৌথ মূলধনী কোম্পানি হয়ে যাবে। সো অংশীদারি আর যৌথ মূলধনী পার্থক্যটা বোঝা গেছে? ইয়েস স্যার। ওকে, সো এখন আমরা একটা পাবলিক লিমিটেড কোম্পানি গঠন করলাম। আমাদের বাংলাদেশের কিছু পাবলিক লিমিটেড কোম্পানির এক্সাম্পল এখানে আমি দিয়ে রাখছি। স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর আমরা নাম সবাই জানি, গ্রামীণ ফোন লিমিটেড, প্রাণ, ব্র্যাক ব্যাংক, এই কোম্পানিগুলোর নাম তোমরা সবাই জানো। এই 4টা কোম্পানি পাবলিক লিমিটেড কোম্পানি। ওকে, স্যার আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো। স্যার এই যে অ্যামাজন তারপর গুগল ওরা তো বাংলাদেশে ব্যবসা করতে আসবে, মানে হ্যাঁ, নিউজে যেটা দেখলাম হুম, সরকারকে দিবে। তো এইটা মানে ওরা কি করে আসবে? ওরা কি করে আসবে? মানে বাংলাদেশে ব্যবসা করবে বাংলাদেশে আইন অনুযায়ী নিবন্ধিত হয়ে। মানে এইটা মানে কোন ধরনের ব্যবসা? এটা কি মানে অংশীদারি হয়ে আসবে নাকি ফ্র্যাঞ্চাইজার ওইটা, নাকি যৌথ মূলধনী, মানে এইটা আচ্ছা, কিসের কি হয়ে আসবে? এখনো তো ওরা ব্যবসাটা শুরু করেনি, ওরা তো ধরো আমেরিকাতে পাবলিক লিমিটেড কোম্পানি। এখন বাংলাদেশে ওরা কি শেয়ার বাজারে শেয়ার বিক্রি করবে কিনা বা কোনো বাংলাদেশি কোম্পানির সাথে অ্যালায়েন্স করে যোগ সদস্য ব্যবসাটা করবে কিনা, বা ধরো ওরা নিজেরা এখানে ফ্রাঞ্চাইজির মাধ্যমে ব্যবসাটা করবে কিনা, ওটাও কিন্তু এখন ক্লিয়ার না। জাস্ট ওরা বাংলাদেশের ভ্যাট রেজিস্ট্রেশনটা নিচ্ছে, ওরা কিন্তু বাংলাদেশে ব্যবসা করতেছে। আমি ফেসবুক ইউজ করতেছি, অ্যামাজন তো এখনো নাই, বাট ধরো এইখান থেকে ওরা আয় করতেছে না, বাট আমরা অ্যামাজন থেকে কিন্তু কিনতে পারি বাংলাদেশে, বাইরে থেকে বাংলাদেশে বিভিন্ন মাধ্যমে ওরা পাঠায়। তো ওইটা হ্যাঁ কোনো কোম্পানি কিনে নিবে কিনা, ধরো অনেকে বলে যে ইভ্যালিটা অ্যামাজন কিনে নিতে পারে, এই রকমের। এখনো ওটা ক্লিয়ার না, আসুক আরো কিছুদিন পর, তারপর বোঝা যাবে ওরা কিভাবে ব্যবসাটা করবে। হুম, মানে এবার যদি ইভালি তো ইভালি ওকে, হুম। একবার যদি কোনো কিছু অর্ডার করা হয় 6 মাসের আগে পাওয়া যায়। তুমি তো। আচ্ছা, আমাদের চ্যাপ্টারের নাম কি ছিল মনে আছে? জি স্যার, যৌথ মূলধনী ব্যবসা। না, যৌথ মূলধনী কোম্পানির মূলধন। আচ্ছা। যৌথ মূলধনী কোম্পানি কি সেটা আমরা বুঝছি, তাই না? হ্যাঁ। এখন শেয়ার জি স্যার। মূলধন কি? আমাদের চ্যাপ্টারের নাম যৌথ মূলধনী কোম্পানির মূলধন। যৌথ মূলধনী কোম্পানিটা আমরা বুঝলাম, এখন মূলধন বলতে আমরা কি বুঝবো? হুম। যেই যৌথ মূলধনী কোম্পানি তারা জনগণের কাছে শেয়ার বিক্রি করে যে টাকাটা সংগ্রহ করে সেটাই হলো মূলধন। ক্লিয়ার? একটা পাবলিক লিমিটেড কোম্পানি মানুষজনের কাছে শেয়ার বিক্রি করলো, বিক্রি করে টাকা সংগ্রহ করলো, এই টাকাটা কি আমরা বলবো মূলধন। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এই মূলধন অনেক ধরনের হইতে পারে। তার মধ্যে একটা হলো অনুমোদিত মূলধন, ইস্যুকৃত মূলধন, বিলিখিত আদায়কৃত মূলধন। অনুমোদিত মূলধন কি? পাবলিক লিমিটেড কোম্পানি গঠন করার জন্য কি করতে হয়? আরজিএসসির অনুমোদন নিতে হয় না? জি স্যার। তো
এই আরজিএসসি যখন অনুমোদন নেয় তখন কোম্পানিকে একটা স্মারকলিপি তৈরি করতে হয়। স্মারকলিপি শব্দটা শুনছো? স্যার এটা শুনছি, মানে তোমাদের 9-10 এ শুনছি। 9-10 বা তোমাদের যে ব্যবস্থাপনা, ওই বইটার ভিতর যৌথ মূলধনী চ্যাপ্টারের স্মারকলিপিটা পাবা, স্মারকলিপি পরিমেল নিয়মাবলী। ওকে, তো ওই যে যখন আমরা নিবন্ধন করব তখন স্মারকলিপিতে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা উল্লেখ করা থাকবে যে এই ব্যবসায় প্রতিষ্ঠানের মূলধন এত টাকা হবে, সেইটাই হলো অনুমোদিত মূলধন। বুঝতে পারছো? জি স্যার। যে পরিমাণ মূলধন সংগ্রহের অনুমতি নিয়ে কোম্পানি নিবন্ধিত হয় তাকে অনুমোদিত মূলধন বলে। ইহা কোম্পানির সর্বোচ্চ মূলধন, এর চেয়ে বেশি মূলধন শেয়ার বিক্রি করা যায় না। আমরা যখন কোম্পানিটা গঠন করব তখনই আমাদের স্মারকলিপিতে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আমরা উল্লেখ করে দিব যে আমাদের ক্যাপিটাল হবে, মূলধন হবে এত। ওই যে স্মারকলিপিতে যে টাকাটা উল্লেখ করা থাকবে, যে টাকাটা উল্লেখ করে আমরা নিবন্ধিত হব, সেই টাকাটাই হলো অনুমোদিত মূলধন। বুঝতে পারছো? জি স্যার। জি। এখানে আমি একেবারে একটা প্র্যাকটিক্যাল মানে রিয়েল স্মারকলিপির একটা কপি দেখাইতেছি। এটা যেহেতু কনফিডেন্সিয়াল ইনফরমেশন, কোম্পানির নাম আমি বলবো না। দেখো একবার সরকারি সিল দেওয়া স্মারকলিপির এই জায়গায় দেখো লেখা আছে দা অথরাইজড শেয়ার ক্যাপিটাল। অথরাইজড শেয়ার ক্যাপিটাল মানে হলো অনুমোদিত মূলধন। অথরাইজড শেয়ার ক্যাপিটাল অনুমোদিত মূলধন অফ দ্য কোম্পানি ইজ 10 করোড়, মানে 10 কোটি টাকা হলো এই কোম্পানিটার অনুমোদিত মূলধন। এই যে স্মারকলিপিটা, এটা লেখা আছে এবং এখানে দেখো এই যে সরকারি আরজিএসসির সিল দেওয়া আছে, নিবন্ধন করা, স্বাক্ষর দেওয়া সবকিছু। সো কোম্পানি এর বাইরে আর কোনো শেয়ার বিক্রি করতে পারবে না। এটাই, এই 10 কোটি হলো তার সর্বোচ্চ শেয়ার, এটা দিয়ে তারা নিবন্ধিত। ক্লিয়ার? জি স্যার। এরপরে কি লেখা দেখো, অর্ডিনারি শেয়ার। অর্ডিনারি শেয়ার মানে সাধারণ শেয়ার অফ 100 টাকা ইচ, মানে প্রত্যেকটা শেয়ারের মূল্য হলো 100 টাকা, ফেস ভ্যালু, অভিহিত মূল্য। তো আমাদের স্মারকলিপিতে কি থাকে, একটা শেয়ারের দাম কত সেটা উল্লেখ করা থাকে। এখানে একটা শেয়ারের দাম 100 টাকা, টোটাল শেয়ার আছে কত, 10 লাখ, 10 লাখ শেয়ার। হুম। তো একটা শেয়ারের দাম 100 টাকা, অভিহিত মূল্য 100 টাকা, টোটাল শেয়ার সংখ্যা কত, 10 লাখ, তাহলে মোট টাকা হলো 10 কোটি। কিভাবে বুঝতে পারছো? জি স্যার। একটা স্যার শেয়ারের দাম 100 টাকা হলে দুইটা শেয়ারের দাম কত হবে? 200 টাকা। হ্যাঁ, 200 টাকা। সেম ভাবে একটা শেয়ারের দাম 100 টাকা হলে 10 লাখ শেয়ারের দাম কত হবে? ওই 10 লাখ গুণ 100 সমান সমান 10 কোটি। ক্লিয়ার? হুম। সো হুম। এই স্মারকলিপিতে স্পেসিফিক ভাবে উল্লেখ করে দেওয়া থাকে একটা শেয়ারের দাম কত, মোট শেয়ার কতগুলা এবং টোটাল টাকা কত। বুঝতে পারছো? এটাই হলো অনুমোদিত হুম। মূলধন, যেটা স্মারকলিপিতে উল্লেখ করে আমরা নিবন্ধিত হব। অনুমোদিত মূলধন নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? নো স্যার। দেখো এই জিনিসটা ভালো করে বুঝতে হবে, এখানে তিনটা জিনিস আছে। একটা হলো 100 টাকা অভিহিত মূল্য, প্রত্যেকটা শেয়ারের অভিহিত মূল্য, টোটাল শেয়ার হুম। সংখ্যা, আর অনুমোদিত মূলধন কত। এগুলা অঙ্কে লাগবে আমাদের। এই জিনিসটা না বুঝলে কিন্তু পরে অঙ্ক করতে সমস্যা হবে। সো আমি ধরে নিলাম তোমরা বুঝছো অনুমোদিত মূলধনটা কি। সো এই কোম্পানির অনুমোদিত মূলধন কত, 10 কোটি টাকা। কতগুলা শেয়ার, 10 লক্ষ শেয়ার, একটা শেয়ারের দাম 100 টাকা। এবার ইস্যুকৃত, বিলিযোগ্য বা বন্টনযোগ্য মূলধন কি? ইস্যুকৃত, বিলিযোগ্য বা বন্টনযোগ্য মূলধন, অনুমোদিত মূলধনের যে অংশ জনগণের নিকট বিক্রয়ের উদ্দেশ্যে বিজ্ঞাপন প্রদান করা হয়। আমরা আরজিএসসির কাছ থেকে নিবন্ধন নিলাম। কি নিবন্ধন নিলাম? আমাদের 10 লাখ শেয়ার থাকবে, প্রত্যেকটা শেয়ার 100 টাকা করে, টোটাল 100 কোটি টাকা। এখন এই যে 10 লাখ শেয়ার, এই শেয়ারগুলো কি করব, আমরা জনগণের কাছে বিক্রির জন্য বিজ্ঞাপন দিব, পেপারে প্রচার করব যে আমরা শেয়ার বিক্রি করতে চাই। তো এই আমরা যতগুলা শেয়ার বিক্রি করতে চাবো সেইটাকে বলা হবে ইস্যুকৃত মূলধন। বুঝতে পারছো? জি স্যার। ধরো 10 লাখ শেয়ারের মধ্যে আমরা 1 লাখ বিক্রি করতে চাই, তাহলে ইস্যুকৃত শেয়ার হবে 1 লাখ শেয়ার, আর ইস্যুকৃত মূলধন হবে 1 লাখ গুণ 100, 1 কোটি টাকা। হুম। বুঝতে পারছো? ইস্যুকৃত মূলধন কি? আমরা অনুমোদিত মূলধনের যতটুকু মানুষের কাছে বিক্রি করার জন্য বিজ্ঞাপন দিব, সেটাই হলো ইস্যুকৃত মূলধন। এবার আমরা যখন বিজ্ঞাপন দিলাম, এরপর কি করবে, জনগণ আমাদের কাছে দরখাস্ত করবে, আবেদন করবে, তারা শেয়ার কিনতে চাবে আমাদের কাছে। আমরা
তাদের আবেদনের প্রেক্ষিতে তাদের কাছে শেয়ার বিক্রি করব। সো আমরা যখন শেয়ার বিক্রি করব তখন সেটাকে আমরা বলবো বিলিখিত মূলধন। ইস্যুকৃত মূলধনের যে অংশ কেনার জন্য জনসাধারণ দরখাস্তর মাধ্যমে সাড়া দিয়েছে তাকে বিলিখিত মূলধন বলে। বুঝতে পারছো? জি স্যার। জি, ফার্স্টে হলো অনুমোদিত মূলধন। অনুমোদিত মূলধন কি? আমরা যেটা নিয়ে অনুমোদন নিলাম, নিবন্ধন করলাম, সেইখান থেকে কিছু বিক্রির জন্য ইস্যু করলাম, বিজ্ঞাপন দিলাম। বিজ্ঞাপন দেওয়ার পর মানুষজন আমাদের কাছে আবেদন করলো। আবেদন করলে যে টাকার আবেদন করবে সেটা হলো বিলিখিত। তারপর আমরা নগদে পাবো ওই টাকাগুলা, পাবলিক আমাদেরকে টাকা দিবে। যখন আমরা নগদ টাকা পাবো তখন সেটাকে বলবো আদায়কৃত মূলধন। দেখো 4টা মূলধন বুঝতে পারছো কিনা? অনুমোদিত, ইস্যুকৃত, বিলিখিত, আদায়কৃত। আমি একটা নিয়ে নিবন্ধিত হইলাম, সেটা অনুমোদিত। বিজ্ঞাপন দিলাম বিক্রির জন্য, ইস্যুকৃত। পাবলিক আমাদের কাছে আবেদন করলো, বিলিখিত। পাবলিক আমাদের টাকা দিল, আদায়কৃত। স্যার মানে আপনি একটু হুম। যদি উপরে যান, তাহলে আমি স্ক্রিনশট নিয়ে নিতাম। আচ্ছা, এটা তো ভিডিও পরে দেখতে পাবা। তারপর পরে ভিডিও দেখতে আলসেমি লাগে। আচ্ছা, এখানে স্যার মানে সেকেন্ডটা, মানে এটা তো অনুমোদিত গেল, সেকেন্ড টাইপ। এটা হ্যাঁ, দেন আর উপরে যাব হয়েছে। হ্যাঁ, আর একটু। তো ওইগুলা এক্সাম্পল গুলা। আচ্ছা তাহলে এটা লাগবে না। আর এই যে আপনি যে 4টা মানে মূলধন বললেন না, ওখানে হলো হুম। মানে ওইটার যে দ্বিতীয়টা, ওইটা লাগবে। ইস্যুকৃত। হ্যাঁ হয়েছে। আচ্ছা, তো 4টা মূলধন হলো অনুমোদিত, ইস্যুকৃত, বিলিখিত, আদায়কৃত। এখান থেকে একটা এক্সাম্পল দেওয়া আছে। ধরি XYZ লিমিটেড কোম্পানির স্মারকলিপিতে অনুমোদিত মূলধনের পরিমাণ শতক, হাজার, লাখ, 100 কোটি টাকা। হুম, যা 100 টাকা মূল্যের 1 কোটি শেয়ারে বিভক্ত। বুঝতে পারছো? জি স্যার। প্রত্যেকটা জি স্যার। শেয়ারের দাম 100 টাকা। টোটাল শেয়ার সংখ্যা 1 কোটি। তাহলে অনুমোদিত মূলধন হলো 100 কোটি টাকা। দেখো বলা আছে এখানে স্মারকলিপিতে অনুমোদিত মূলধনের পরিমাণ। সো স্মারকলিপিতেই অনুমোদিত মূলধন থাকবে। তো আমরা অনুমোদিত মূলধন হুম, পেয়ে গেলাম 100 কোটি টাকা। হুম, প্রাথমিকভাবে XYZ লিমিটেড কোম্পানি 10 লাখ শেয়ার ইস্যু করে। তাহলে এই 10 লাখ শেয়ার কি? ইস্যুকৃত শেয়ার। হুম, প্রত্যেকটা শেয়ারের দাম কত? 100 টাকা করে। তাহলে 10 লাখ গুণ 100 সমান সমান 1 কোটি হলো ইস্যুকৃত মূলধন। বুঝছো? জি স্যার। জি স্যার। যার বিপরীতে 12 লক্ষ শেয়ারের আবেদন জমা পড়ে। আচ্ছা, এখন এইখানে দেখো আমরা বিক্রি করতে চাই কত? 10 লাখ শেয়ার। আবেদন পড়লো কত? 12 লাখ শেয়ারের। ঠিক আছে? এখন তাহলে বিলিখিত আর আদায়কৃত শেয়ার কতগুলো হবে? জানি না, বের করতে হবে। ইয়াসমিন, তোমার কাছে 10টা আম আছে, তুমি 10টা আম বিক্রি করতে চাও। এখন মানুষজন তোমার কাছ থেকে 12টা আম কিনতে চায়। কয়টা আম বিক্রি হবে? 10টা। 10টা। তাহলে ইস্যুকৃত মানে কি? তুমি এই 10 লাখ শেয়ার বিক্রি করতে চাও। পাবলিক আবেদন করলো 12 লাখ শেয়ার কিনার। তাহলে 10 লাখের 10 লাখ সবগুলা বিক্রি হবে। তুমি বিক্রি করবা 10 লাখ, তাহলে 12 লাখ তো আর বিক্রি হবে না। না, 12 লাখ ওই মানে বাকি 2 লাখ এমনিতেই থাকবে, আবেদন থাকবে। হ্যাঁ। সো আমাদের বিলিখিত আদায়কৃত হবে কত? 10 লাখ শেয়ারই। হুম, বুঝতে পারছো? জি স্যার। তো হ্যাঁ। আমরা, হ্যাঁ বলো। আমরা যতগুলা শেয়ার বিক্রি করতে চাই, ধরো আমি 10 লাখ শেয়ার বিক্রি করতে চাই, এখন যদি 10 লাখের আবেদন আসে তাহলে কয় লাখ শেয়ার বিক্রি হবে? 10 লাখ। 10 হ্যাঁ, লাখ। তাহলে ইস্যুকৃত, বিলিখিত, আদায়কৃত হবে 10 লাখই। এখন আমি 10 লাখ বিক্রি করতে চাই, 12 লাখের আবেদন আসছে, এখন বিক্রি হবে কতগুলা? 10 লাখ। হ্যাঁ, এখনো 10 লাখে বেশি আবেদন আসছে তো 10 লাখে বিক্রি হবে। আমি তো আর 12 লাখ বিক্রি করতে চাই না, আমি 10 লাখ বিক্রি করতে চাই। আর আবেদন বেশি পাইছি, তাহলে আমি 10 লাখই বিক্রি করব, বেশি মানুষ আর দিব না আমি।
ক্লিয়ার? সো হুম। এক্ষেত্রেও ইস্যুকৃত বিলিখিত আদায়কৃত কত হবে? 10 লাখই হবে। কিন্তু ঘটনা যদি এমন ঘটে আমি 10 লাখ শেয়ার বিক্রি করতে চাই, আবেদন পড়লো 8 লাখ, তখন কি হবে? আমি 10 আবেদন লাখ শেয়ার করলো বিক্রি করতে চাই, তখন আবেদন 8 লাখ পড়লো 8 শেয়ার লাখ। বিক্রি হ্যাঁ, তখন 8 লাখ শেয়ার বিক্রি হবে। তখন আর 8 লাখ শেয়ার বিক্রি হবে। আর আর ইস্যুকৃত থাকবে 10 লাখ। আর হুম, আর 2 লাখ হলো ওইটা মানে রয়ে গেলে কি জানা হয়? আচ্ছা, ইস্যুকৃত হবে তখন 10 লাখ আর বিলি আদায় হবে 8 লাখ। হ্যাঁ। ঠিক আছে? সো বুঝতে পারছো? হুম হুম জি স্যার। সো আমাদের যেটা আমরা স্মারকলিপিতে অনুমোদন নিব সেটা হলো অনুমোদিত মূলধন। যে শেয়ারগুলো বিক্রি করতে চাবো সেটা হলো ইস্যুকৃত মূলধন। আর যে শেয়ারগুলো বিক্রি হবে সেটা হলো বিলি আদায়কৃত মূলধন। ক্লিয়ার কনসেপ্ট? জি স্যার। জি স্যার। আচ্ছা, আবারও স্কয়ার ফার্মাসিউটিক্যালস আমরা দেখতেছি। স্কয়ার ফার্মাসিউটিক্যালস আমরা জানি যে স্যামসাং এর চৌধুরী উনি গড়ে তোলে 1958 সালে। মাত্র হ্যাঁ 4 জন বন্ধু মিলে, 4 জন বন্ধু 20,000 টাকা করে নিয়ে 1958 সালে স্কয়ার ফার্মাসিউটিক্যালস তারা গড়ে তোলে। তো তখন কি এই প্রতিষ্ঠানটা যৌথ মূলধনী কোম্পানি ছিল? না, তখন অংশীদারি ছিল। তখন তাদের মধ্যে চুক্তি ছিল কিনা ওটা এক্স্যাক্টলি জানি না। যদি চুক্তি থাকে তখন তাহলে অংশীদারি ছিল। কিন্তু এখন এটা পাবলিক লিমিটেড কোম্পানি, যৌথ মূলধনী ব্যবসায়ী। কিভাবে এটা যৌথ মূলধনী ব্যবসায় হইলো? 1951 সালে তারা আরজিসি কাছ থেকে নিবন্ধন নেয় আর ঢাকা স্টক এক্সচেঞ্জ আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে তাদের শেয়ার বিক্রি করে। তারা যখন শেয়ার বিক্রি করলো তারপর তারা পাবলিক লিমিটেড কোম্পানি হয়ে গেল। তারা পাবলিকের কাছ থেকে টাকা সংগ্রহ করছে। ক্লিয়ার? সো তারা 1958 সালে ব্যবসাটা করলেও তারা যৌথ মূলধনী ব্যবসা হয়েছে 1951 সালে। হুম। হুম, এইখানে জি স্যার, 30 বছর হলো। হ্যাঁ, ওরা যখন শেয়ার বিক্রি করছে 1951 সালে তখন কি করছিল? একটা বিজ্ঞাপন প্রচার করছে না? শেয়ার বিক্রি করতে গেলে বিজ্ঞাপন হ্যাঁ দেওয়া লাগবে না? প্রচারপত্র। তো ওইটা তোমরা এখানে হ্যাঁ দেখতেছো। জানি। আমি বাংলায় খোঁজার অনেক চেষ্টা করছি কিন্তু আসলে বাংলায় পাই নাই এই ডকুমেন্ট গুলো। এই জন্য ইংলিশেই দেখানো লাগতেছে। এখানে দেখো আচ্ছা ঠিক লেখা আছে যে অথরাইজড ক্যাপিটাল। অথরাইজড ক্যাপিটাল মানে হলো অনুমোদিত মূলধন। অথরাইজড ক্যাপিটাল লেখা আছে শতক, হাজার, লাখ, 100 কোটি। 100 কোটি টাকা ডিভাইডেড ইনটু হাজার, 1 কোটি শেয়ার। প্রত্যেকটা শেয়ারের মূল্য 100 টাকা। দেখতেছো? এই যে অথরাইজড ক্যাপিটাল, অনুমোদিত মূলধন স্যার। 100 কোটি টাকা। Yes. মোট শেয়ার আছে 1 কোটি আর প্রত্যেকটা শেয়ারের দাম 100 টাকা। হুম, আর এই জায়গায় দেখো পাবলিক ইস্যু অফ 10 লাখ শেয়ার, মানে 10 লাখ শেয়ার পাবলিকের জন্য ইস্যু করে। মানে কি? মানে তারা শেয়ার বিক্রি করতে চায় 10 লাখ শেয়ার, প্রত্যেকটা কত টাকা করে? 100 টাকা করে। সো তাদের অনুমোদিত মূলধন কত? 100 কোটি টাকা। ইস্যুকৃত মূলধনও কি 100 কোটি হবে? না স্যার। ইস্যুকৃত মূলধন কত হবে? ইস্যুকৃত শেয়ার হলো এই 10 লাখ শেয়ার গুণ 100, 10 কোটি টাকা। বুঝতে পারছো? জি জি স্যার। স্যার। তারা 100 কোটি টাকা নিবন্ধন ছিল স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর, কিন্তু তারা পাবলিকের কাছে বিক্রি করতে চায় কত? 10 লাখ শেয়ার। সো এই 10 লাখ শেয়ারই হলো তাদের ইস্যুকৃত শেয়ার। আর ওই 10 লাখ শেয়ারের সবগুলোই বিক্রি হয়ে গেছিল স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর। সো এই 10 লাখই তাদের বিলিখিত আদায়কৃত মূলধন। বুঝছো? একবার প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দিলাম। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর একটা শেয়ারের দাম কত ছিল? 100। স্মারকলিপি, হ্যাঁ, স্মারকলিপিতে তারা যখন নিবন্ধন করছে তখন শেয়ারের নাম উল্লেখ করে দিছে কত? শেয়ারের দাম 100 টাকা। এটা প্রত্যেকটা কোম্পানির স্মারকলিপিতে উল্লেখ করে দেওয়া লাগবে একটা শেয়ারের দাম কত হবে। ওরা শেয়ারটা বিক্রি করছে কত টাকায়? স্যার মানে যত টাকা উল্লেখ করা আছে তত টাকাই। 100 টাকাতেই। ওদের শেয়ারের দামও হ্যাঁ ছিল কত? 100 টাকা। শেয়ারটা ওরা বিক্রি করলো কত? 100 টাকাতে। হ্যাঁ এইটাকে আমরা বলবো সমহার, সমান হারে। যা দাম সেই দামেই। শেয়ার ইস্যুর পদ্ধতি হলো 3টা: সমহারে, অধিহারে, অবহারে। আমাদের স্কয়ার ফার্মাসিউটিক্যালস কি করছিল? 100 টাকার শেয়ার 100 টাকা করেই বিক্রি করছে। এই জিনিসটাকে বলা হবে সমহারের শেয়ার ইস্যু। যখন যৌথ মূলধনী কোম্পানির শেয়ার লিখিত মূল্যে বা অবহিত মূল্যে বিক্রি করা হয় তখন তাকে সমহার বলে।
বুঝতে পারছো সমাহার জিনিসটা কি? জি জি স্যার। স্যার। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, একটি কোম্পানির শেয়ারের অভিহিত মূল্য যদি 100 টাকা হয় এবং জনসাধারণের নিকট 100 টাকায় বিক্রি করে, সেটাই সমাহার। এবার সমাহারের একটা এক্সাম্পল এখন চলতেছে এই আইপিওটা। সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এখন তার শেয়ার বিক্রি করতেছে। এখানে ডেট দিয়ে দেওয়ার কথা তো। দেখো, ডেট দেওয়া আছে যে জুন 8, 2021 পর্যন্ত। আজকে হলো 1 জুন। তো এখন তুমি এই শেয়ারটা কেনার জন্য আবেদন করতে পারো। ওরা ফেস ভ্যালু দেখো 10 টাকা করে দেওয়া আছে। আর বাংলাদেশের সকল কোম্পানির শেয়ারের ফেস ভ্যালুই হলো 10 টাকা। ফেস ভ্যালু মানে অভিহিত মূল্য। তো 10 টাকার শেয়ার 10 টাকা করে বিক্রি করতেছে, এটা হলো সমহারে বিক্রি করতেছে। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এরপর অধিহার কি হবে? যদি 10 টাকারটা 12 টাকায় বিক্রি করে, মানে বেশি দামে, স্মারকলিপিতে যে দামটা লেখা আছে অভিহিত মূল্য, লিখিত মূল্য, ওইটার থেকে যদি বেশি দামে বিক্রি করে, তাহলে সেইটাকে আমরা বলবো অধিহার। যেমন এক্সাম্পলে দেখতেছো, এখানে বলছি কি, একটি কোম্পানির শেয়ারের অভিহিত মূল্য যদি 100 টাকা হয় এবং জনসাধারণের নিকট 250 টাকা করে বিক্রি করা হয়, তাহলে সেটাকে অধিহারের শেয়ার ইস্যু বলা হবে। ক্লিয়ার? স্যার 100 টাকা শেয়ার মানে 250 টাকায় বিক্রি করা হয়, মানে এটা হ্যাঁ, কখন? কখন বিক্রি করা হয়? হ্যাঁ। যখন কোম্পানির খুব চাহিদা থাকবে, কোম্পানির অনেক সুনাম আছে বাজারে, মানুষজন কিনবে শেয়ারটা অনেক বেশি দামেও। যেমন ধরো, অল্টনের 10 টাকা দামের শেয়ার প্রায় সম্ভবত 270 টাকা করে বিক্রি করা হয় বাজারে ফার্স্ট। আচ্ছা, আমি একটা রিয়েল এক্সাম্পল এখানে দিব। এখানে দেখো, বারাকা পতেঙ্গা পাওয়ার নামে একটা কোম্পানির, ওদের শেয়ার বিক্রি শুরু হবে সামনে আরো পরে 22 জুন। ডেট দেওয়া দেখো, 20 জুন থেকে 22 জুন। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। দেখো, ওরা এই শেয়ারটা বিক্রি করবে 32 টাকা করে আর 29 টাকা করে। বাংলাদেশে আমি আগেই বলছি সব শেয়ারের অভিহিত মূল্য কত, 10 টাকা। তো ওরা এই যে হ্যাঁ। বেশি দামে বিক্রি করতেছে 29 টাকা, 32 টাকা, এর মানে কি ওরা অধিহারে শেয়ারটা বিক্রি করতেছে। ক্লিয়ার? স্যার। বুঝতে পারছো অধিহারে শেয়ার বিক্রি? জি স্যার। স্যার আমি আগে ভাবতাম অফার প্রাইস মানে কমে যাবে, কিন্তু এখানে অফার প্রাইস মানে বেড়ে গেছে। প্রিমিয়ামে তারা বেশি টাকা নিচ্ছে। আচ্ছা, আর অবহারে শেয়ার ইস্যু কি হবে? যদি শেয়ারটা কম দামে বিক্রি করেন, 100 টাকার শেয়ার 90 টাকা করে বিক্রি করলো, তাহলে সেটাকে আমরা বলবো অবহার। বুঝতে পারছো? 100 জি টাকারটা স্যার। 100 টাকা করে বিক্রি করলে সমহার, 100 টাকারটা 120 টাকায় বিক্রি করলে অধিহার, 100 টাকারটা 90 টাকায় বিক্রি করলে অবহার। 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 আর লাস্ট ছিল গিয়ে আমাদের অবহার। অবহারে আসলে আমি কোনো প্র্যাকটিক্যাল এক্সাম্পল খুঁজে পাই নাই। আমি অনেক খুঁজছি, বাংলাদেশে আমার জানা মতে কোনো কোম্পানি কখনোই 10 টাকার নিচে শেয়ার বিক্রি করে নাই, মানে তার ফেস ভ্যালুর থেকে কম দামে শেয়ারটা বিক্রি করে নাই। আমি পৃথিবীর মধ্যে খোঁজার চেষ্টা করছিলাম, হয়তোবা কেউ করছে, কিন্তু আমি খুঁজে পাই নাই আসলে কারোরই যে যে তার শেয়ারের দাম যা তার থেকে কম দামে শেয়ারটা বিক্রি করছে। স্যার অনেক সময় যে শেয়ার গুলো যে মানে লস হয়, ওগুলো হ্যাঁ, কি অবহারের না, মানে ওইটা হলো কি, অবহারের ওইটা বাজারে শেয়ার ক্রয় বিক্রয় করা হয়। এটা তো একবারে ফার্স্ট স্টেজে কোম্পানি তার শেয়ার বিক্রি করতেছে, এরপরে এই শেয়ার গুলা মানে এই মানুষজন তিনটা নিজেদের প্রকার মধ্যে হলো বিক্রি করে। কোম্পানি যখন বিক্রি করবে ওইটার। হ্যাঁ, হ্যাঁ, এটা হলো কোম্পানি বিক্রি করতেছে, কোম্পানি শেয়ার মূলধন সংগ্রহ করতেছে সমহারে, অধিহারে, অবহারে। বুঝতে। এরপর এই শেয়ারটা আবার শেয়ার বাজারে বিভিন্ন দামে বিক্রি হবে। যেমন তোমার ধরো ইসের অল্টনের শেয়ার আজকে প্রায় 1300 টাকা করে বিক্রি হইতেছে। অল্টনের শেয়ারের অভিহিত মূল্য কিন্তু 10 টাকা ফেস ভ্যালু। ওরা শেয়ারটা অধিহারে বিক্রি করে প্রায় 270 টাকা করে। বললো যে ওয়ালটনের 10 টাকার শেয়ার 1000 টাকা হয়েছে। এখন 1300 টাকা অল্টনের 10 টাকার শেয়ার। র‍্যাকেট বেনকেজের 10 টাকার শেয়ার প্রায় 4200 টাকা। স্যার এগুলো শেয়ার কখন বিক্রি করে আমি কি? আবার ধরো এনআরবিসি ব্যাংকের 10 টাকার শেয়ার হলো 8 টাকা। কেয়া কসমেটিক্স এর 10 টাকার শেয়ারের দাম আজকে 6 টাকা বাজার দর। ওইটা আবার আলাদা, ওটা বাজার দরের হিসাব। আমরা এখানে বাজার দর নিয়ে কথা বলতেছি না, আমরা কথা বলতেছি যে কোম্পানি যখন একবারে ফার্স্টে তার শেয়ার বিক্রি করে টাকা সংগ্রহ করবে, সে কত টাকা করে সংগ্রহ করবে সেই ব্যাপারটা নিয়ে। ক্লিয়ার? তো কোম্পানি তার শেয়ার যখন প্রথমে বিক্রি করবে, সে 3 ভাবে বিক্রি করতে পারে।
সমহারে বিক্রি করতে পারে, অধিহারে বিক্রি করতে পারে, অবহারে বিক্রি করতে পারে। সমহারে কি, হুম, সে যত টাকা মূল্য অত টাকা দিয়ে বিক্রি করলো, 10 টাকাটা 10 টাকা দিয়ে বিক্রি করলো। অধিহার কি, 10 টাকাটা 11 টাকায় বিক্রি করলো, বেশি দামে বিক্রি করলো। অবহার কি, 10 টাকাটা 9 টাকায় বিক্রি করলো, এটা হলো অবহার, কম দামে বিক্রি করলো। ক্লিয়ার? হুম, হ্যাঁ আচ্ছা, অবহারের নিচে আমি একটা লাইন মার্ক করে লিখে দিছি, দেখো নোট। অবহার শেয়ার ইস্যুর ক্ষেত্রে সর্বোচ্চ বাট্টার হার 10%। তোমাকে কোশ্চেন অনেক সময় বলে দিবে যে শেয়ার অবহারে বিক্রি করা হয়েছে, কিন্তু কত টাকা অবহারে বা কত পার্সেন্ট অবহারে সেটা বলে দিবে না। তখন তুমি ধরে নিবা কি 10% অবহারে। ক্লিয়ার? বুঝতে পারছো? জি স্যার। তো সমহার, অধিহার, অবহার ব্যাপারটা ক্লিয়ার? জি স্যার। তো আমরা এই পর্যন্ত মোটামুটি শিখলাম কি, অনুমোদিত মূলধন, ইস্যুকৃত মূলধন, বিলিখিত মূলধন ও আদায়কৃত মূলধন। অনুমোদিত মূলধন কি, যেটা নিয়ে কোম্পানি নিবন্ধিত হয়, যেটা কোম্পানির স্মারকলিপিতে উল্লেখ করা থাকে। ইস্যুকৃত মূলধন কি, যেটা কোম্পানি বিক্রি করতে চায়। বিলিখিত আদায়কৃত মূলধন কি, যেই শেয়ারগুলো বিক্রি হয়। এই ইস্যু কোম্পানি কিভাবে কিভাবে করতে পারে? 3 ভাবে। ইস্যুটা সমহারে করতে পারে, অধিহারে করতে পারে, অবহারে করতে পারে। সমহারে কি, সেম দামে বিক্রি করলো, অধিহারে কি, বেশি দামে বিক্রি করলো, অবহারে কি, কম দামে বিক্রি করলো। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমরা যা যা শিখলাম, এগুলো নিয়ে কারো কোনো কনফিউশন আছে, কোনো কোশ্চেন আছে? নো স্যার। এনি কোশ্চেন? আচ্ছা, নো কারো কোনো কোশ্চেন নেই, তাহলে আমরা সামনে যাই। তো একটা কোম্পানির শেয়ার বিক্রির প্রক্রিয়াটা কি হবে? একটা কোম্পানি তারা যদি শেয়ার বিক্রি করতে চায় তাহলে তার প্রক্রিয়াটা কি হবে? প্রথমে তারা বিজ্ঞপ্তি প্রদান করবে, মানে শেয়ার ইস্যু করতে চায় এটা নিয়ে পেপারে বিজ্ঞাপন দিবে। তারা কিভাবে শেয়ারটা ইস্যু করতে পারে? সমহারে, অধিহারে, অবহারে। তারপর বিজ্ঞাপন দিলে, বিজ্ঞাপন দেখে মানুষ কি করবে? আবেদন করবে। যেমন আমি এই যে উপরে দেখালাম সোনালী লাইফ ইন্স্যুরেন্স, ওটার জন্য আমি আবেদন করছি গতকালকে। কোম্পানি কি করবে? আবেদন গ্রহণ করবে। ক্লিয়ার? জি কোম্পানি স্যার। ফার্স্টে বিজ্ঞাপন দিবে, বিজ্ঞাপন দেখে মানুষজন কি করবে? আবেদন করবে। আবেদনের পরিপ্রেক্ষিতে যারা যারা আবেদন করবে তাদেরকে কি করা হবে? শেয়ার দেওয়া হবে, শেয়ার বন্টন করা হবে। ওকে? হ্যাঁ তারপর যদি বেশি আবেদন পড়ে, একেবারে ফার্স্টে একটা এক্সাম্পলে আমরা দেখছিলাম, মনে আছে? 10 লাখ শেয়ার বিক্রি করবে, আবেদন পড়ছে 12 লাখ। 2 লাখ কি করবে? অতিরিক্ত আবেদন পড়ছে, অতিরিক্ত আবেদনটা কি করবে? ফেরত দিয়ে দিবে। বুঝতে পারতেছো? জি তো স্যার। জি স্যার। কোম্পানি ফার্স্টে বিজ্ঞাপন প্রদান করবে শেয়ার বিক্রির জন্য। যারা জনগণ শেয়ারটা কিনতে চায় তারা কি করবে? আবেদন করবে। কোম্পানি আবেদন গ্রহণ করে তাদেরকে শেয়ার বিলি করবে। যদি অনেক বেশি আবেদন পড়ে তাহলে কি হবে? বেশি টাকার আবেদন ফেরত দেওয়া হবে, বেশিটা, যত বেশি আবেদন করবে। আর এই শেয়ার বিক্রি করতে গিয়ে অনেক চার্জ হয়, যেমন অবলেখক থাকে, তাদের কমিশন দেওয়া লাগে, ব্যাংক চার্জ আছে, আরো খরচ আছে। উপরে যদি একটা দেখাই, এই বারাকা পতেঙ্গা পাওয়ার যে শেয়ার বিক্রি করবে তাদের দেখো ইস্যু ম্যানেজার লেখা আছে, এখানে লেখা আছে, লেখা থাকার কথা তো। আচ্ছা, এই যে ম্যানেজার অফ দ্য ইস্যু, লঙ্কা বাংলা ইনভেস্টর লিমিটেড, যারা কোম্পানির শেয়ারটা ইস্যু করতে সহায়তা করে, এই লঙ্কা বাংলা ইনভেস্টমেন্ট লিমিটেডকে বলা হবে অবলেখক। কোম্পানি শেয়ার বিক্রি করতে চাইলে তারা নিজেরা শেয়ার বিক্রির সমস্ত কাজ করতে পারে না। তারা কি করে? যারা এক্সপার্ট এই শেয়ার বিক্রির কাজে, তাদের কাছে যায়, তাদেরকে বলা হয় ইস্যু ম্যানেজার। কোম্পানি যখন শেয়ার বিক্রি করতে চায়, তারা তো ধরো একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান গড়ছে, তারা তো এক্সপার্ট না। এক্সপার্ট লোক হলো শেয়ার বিক্রির ক্ষেত্রে ইস্যু ম্যানেজার। ইস্যু ম্যানেজারকে বাংলায় বলে অবলেখক। এই অবলেখকরা কোম্পানির হয়ে শেয়ার বিক্রির সমস্ত কাজ টাজ করে। তো এই বারাকা পতেঙ্গা পাওয়ারের অবলেখক হলো লঙ্কা বাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড। এখন এই লঙ্কা বাংলা কেন বারাকা পতেঙ্গা পাওয়ারের হয়ে শেয়ার বিক্রি করবে? কারণ এই ওদেরকে, লঙ্কা বাংলাকে ওরা কমিশন দিবে। ক্লিয়ার? এই অবলেখকের কমিশন এক ধরনের খরচ। এই খরচগুলো তো তাহলে শেয়ার বিক্রির সাথে রিলেটেড, শেয়ার বিক্রির প্রক্রিয়ায়। তো এই সকল খরচ, চার্জ, এগুলো কোম্পানিকে প্রদান করতে হবে শেষে। তো প্রক্রিয়াটা কি হলো? কোম্পানি ফার্স্টে বিজ্ঞাপন দিবে শেয়ার বিক্রির জন্য। যারা আবেদন প্রদান করবে তারা আবেদন প্রদান করার সময় টাকাটা প্রদান করেন। ধরো আমি সোনালী লাইফের জন্য আবেদন করছি, আমি কি করছি? 10,000 টাকা সোনালী লাইফের ব্যাংক অ্যাকাউন্টে জমা দিচ্ছি আবেদন করার জন্য।
তারা ওই টাকাটা গ্রহণ করছে, এর মানে তারা আমার আবেদনটা গ্রহণ করছে। বুঝছো? জি স্যার। এটা কিন্তু ইম্পর্টেন্ট, আমাদের সরাসরি ম্যাথের সাথে রিলেটেড, আমাদের অঙ্ক করার সময় লাগবে। কোম্পানি ফার্স্টে বিজ্ঞাপন দিল, বিজ্ঞাপন দেখে আমি আবেদন করলাম। আবেদন করলাম কিভাবে? আমি কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দিলাম, কোম্পানির ব্যাংকের টাকা বাড়লো, আমার ব্যাংকের টাকা কমলো। বুঝছো? তো আমি যখন টাকা জি জমা স্যার। দিলাম তাদের ব্যাংক অ্যাকাউন্টে, তারা আমার আবেদনটা গ্রহণ করলো। এরপর যখন ওই ডেট টাইম শেষ হয়ে যাবে, এটা 3 জুন পর্যন্ত আবেদন করা যাবে, তারপরে কি করবে? তারা আমাকে শেয়ার দিবে, আমি যে আবেদন করছি এই জন্য। আর অনেক বেশি আবেদন হইলে অতিরিক্ত টাকা ফেরত দিবে। আর যারা তাদের ইস্যু ম্যানেজার আছে বা ব্যাংক আছে, এদের যে চার্জ কমিশন এই সকল প্রদান করবে তারা। তো এটা হলো পুরো শেয়ার বিক্রির প্রক্রিয়া। এই প্রক্রিয়া নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। না স্যার। এইখানে আবারও একটা জায়গায় আসি। আবেদন, ধরো কোম্পানি বিজ্ঞাপন প্রদান করলো 10 লাখ শেয়ারের জন্য, তারা 10 লাখ শেয়ার বিক্রি করতে চায়, আবেদন পাইলো 10 লাখ, তাহলে শেয়ার বন্টন করবে কত? 10 লাখ, হ্যাঁ, মানে 10 লাখ। ওদের শেয়ার যতটুকু বন্টনও করবে আছে। 10 লাখ। হ্যাঁ ঠিক আছে, একবারে হুম। পারফেক্ট। কোম্পানি বিজ্ঞাপন প্রদান করলো 10 লাখ শেয়ার বিক্রির জন্য, আবেদন হুম, গ্রহণ করলো 12 লাখ, আবেদন করলো মানুষ 12 লাখ শেয়ারের, কোম্পানি বিক্রি করতে চায় 10 লাখ, শেয়ার বন্টন করবে কত? 10 লাখ। 10 লাখ। আর ফেরত দিবে কত? 2 লাখ। 2 লাখ। 2 লাখ। Yes. এখন কোম্পানি বিক্রি করতে চায় 10 লাখ, আবেদন পেল 8 লাখ, কোম্পানি বিক্রি করতে চায় 10 লাখ, আবেদন পেল 8 লাখ, তাহলে শেয়ার বন্টন করবে কত? 8 লাখ। 8 8 লাখ। লাখ। আর বাকি হুম। 2 লাখ কি করবে? ব্যাংকে দিয়ে দিবে। ব্যাংকে দিয়ে দিবে বা ওদের কাছে রেখে দিবে। বাকি 2 লাখ অবলেখক ছিল না যারা, ওই যে যারা আমাদের শেয়ারটা বিক্রি করার দায়িত্ব নিচ্ছে, যেমন এই বারাকা পতেঙ্গা পাওয়ারের ক্ষেত্রে লঙ্কা বাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড, হুম। জি স্যার। বাকি যে শেয়ারটা বিক্রি হবে না, এই শেয়ারটা ওরা কিনে নিবে, যারা ইস্যু ম্যানেজার থাকবে, অবলেখক থাকবে। যদি কোনো শেয়ার বিক্রি না হয়, তাহলে সেই শেয়ারটা অবলেখক কিনে নেয়। বুঝতে পারছো? আমরা জি জি। কোম্পানি বিক্রি করতে চাই কত শেয়ার? 10 লাখ শেয়ার, আবেদন পেল কত? 8 লাখ শেয়ারের, বন্টন করলো কত? 8 লাখ শেয়ার। আর অতিরিক্ত যে 2 লাখ শেয়ার, ওটা কি হবে? ইস্যু ম্যানেজার গ্রহণ করবে। ক্লিয়ার? ম্যানেজার অফ জি ইস্যু, স্যার। অবলেখক গ্রহণ করবে। এখন তোমাদের সিলেবাসে আসলে এই বিষয়টা আসে না খুব একটা। একটা, আমার যতটুকু মনে পড়ে, লাস্ট বিগত বছরের একটা বোর্ডে এই অঙ্কটা আসছিল, কোনো একটা বোর্ডে এই ধরনের, যে মানে শেয়ার বিক্রি করতে চাইছে যত, তার থেকে আবেদন পড়ছে কম, একটা অঙ্ক আসছিল পুরো বোর্ডের ইতিহাসে। সাধারণত এই ধরনের কোশ্চেন আসে না। তবে বলে দিলাম, আমরা সাধারণত ধরে নিই কি জানো, তোমাদের অঙ্কে, তোমাদের লেভেলে যে শেয়ারটা বিক্রি হয় না, ওটা বিক্রি হয় নাই বাদ, কিন্তু যেটা বিক্রি হয়নি সেটা প্রকৃতপক্ষে যারা ইস্যু ম্যানেজার থাকে, অবলেখক থাকে, তারা কিনে নেয়। যে জানার জন্য আমি বলে দিলাম। ওকে, তো এতটুকু কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, এখন আমি এতক্ষণ যা যা বললাম, প্রায় 1 ঘন্টার উপরে, এটা আসলে তোমাদের জানার জন্য, ম্যাথ করার ক্ষেত্রে খুব একটা বা তোমার হেল্প হবে, কিন্তু তুমি না জানলেও ম্যাথ গুলা করতে পারবা। এই যে অনেকে মুখস্থ টাইপ ম্যাথ করে ফেলে না, ওই টাইপের ম্যাথ তুমি জাবেদা মুখস্থ করে করে ফেলতে পারতা। বাট এতক্ষণ যেটা বললাম ডিটেলসে, এটা তোমার জানার জন্য বলছি। তুমি যদি এই জিনিসগুলো বোঝো, তাহলে তোমার অঙ্কটা করতে সুবিধা হবে। না বুঝলেও তুমি অঙ্ক করতে পারবা মুখস্থ বিদ্যার মতো। ওকে, তো এখন আমরা শুরু করবো আমাদের মেইন পার্ট। আসলে আমাদের সিলেবাসের জন্য যা যা লাগবে, যতটুকু দরকার, মানে অঙ্ক করার জন্য যা দরকার একটা সৃজনশীল সমাধান করার জন্য। ওকে, ওকে স্যার। তো ফার্স্টে আমাদের জাবেদা। এই অঙ্কটা সৃজনশীলের জাবেদা থাকবেই, অলওয়েজ জাবেদা এখানে ম্যান্ডেটরি। তো আমরা পুরো প্রক্রিয়াটাই দেখছি একটু আগে, যে শেয়ার ইস্যুর ক্ষেত্রে প্রক্রিয়া হয় কি। এই প্রক্রিয়ার মধ্যে প্রথম লেনদেন হয় কখন বলতে পারো? বিজ্ঞপ্তি প্রদান। আচ্ছা, আহ লেনদেন কাকে বলে? স্যার, অর্থের আদান প্রদান হওয়াকেই লেনদেন বলা হয়। হ্যাঁ, বলা যায় অর্থের আদান প্রদান বা আর্থিক ঘটনা।
এমন কোনো আর্থিক হুম ঘটনা যেটাকে অর্থায়নকে পরিমাপ করা যায়, যেটা আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় প্রতিষ্ঠানের, সেটাই হলো লেনদেন। হুম আচ্ছা, বিজ্ঞপ্তি প্রদানের সময় কি আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে? না স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার হয়েছে কোম্পানির কাছ বিজ্ঞাপন থেকে যে ভাববাম। হ্যাঁ হয়েছে তো। কোম্পানি হয়েছে তো মানে ওই বিজ্ঞাপন কোম্পানিকে টাকা দিছে ওভাবে। আচ্ছা হ্যাঁ, ওইটা যদি ভালো ভাবো যে কোম্পানি বিজ্ঞাপন প্রতিষ্ঠানকে টাকা দিছে তাহলে লেনদেন হয়েছে। বাট হুম, শেয়ারের সাথে শেয়ার একেবারে শেয়ারের সাথে শেয়ারের রিলেটেড কিনা ওইটা, শেয়ার ওইটা মূল মানে স্পেসিফিক্যালি শেয়ার মূলধনের সাথে, শেয়ার মূলধনের মূলধনের সাথে কি বিজ্ঞাপনটা রিলেটেড? না হ্যাঁ, এই প্রক্রিয়ার মানে সাথে রিলেটেড বিজ্ঞাপন প্রদানটা। ধরো এখন কোম্পানি নিজের বিজ্ঞাপন প্রতিষ্ঠান, তাহলে কি বিজ্ঞাপনের খরচ হয়েছে? নো স্যার। বিজ্ঞাপন প্রদানটা আমাদের এখানে বলেও দেয় না স্পেসিফিক যে কোশ্চেনে 5,000 টাকা বিজ্ঞাপন খরচ হয়েছে, সাধারণত এটা বলা থাকে না। তো এই জিনিসটাকে আমরা ওই লেনদেনের মধ্যে ধরলাম না, শেয়ার মূলধনের সাথে রিলেটেড না দেখে। প্রথম লেনদেন ঘটে আবেদন গ্রহণের সময়। কেন আবেদন গ্রহণের সময় লেনদেন ঘটে? আমি যে সান লাইফ ইন্স্যুরেন্সের আবেদন করলাম, আমি কি করলাম, ওদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দিলাম, তাহলে ওদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা বাড়ছে। এই টাকা বাড়ার ফলে ওদের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটছে। এই জিনিসটাই প্রথম লেনদেন হয়েছে। আর লেনদেন হলে তার জাবেদা দেওয়া লাগবে, তাই না? তো প্রথম জাবেদা হবে শেয়ারের আবেদন পাওয়া গেলে। ক্লিয়ার? হ্যাঁ এখন শেয়ারের আবেদন পাওয়া গেলে কোম্পানির আর্থিক অবস্থার কি পরিবর্তন ঘটছে? লেনদেন কোম্পানির আর্থিক অবস্থার কি পরিবর্তন ঘটছে? আমি যে শেয়ারের আবেদন করছি ব্যাংক কিভাবে? হিসাব বৃদ্ধি পাইছে। হুম, ব্যাংক হিসাব ওদের বৃদ্ধি পাইছে। ইয়েস, ব্যাংক হিসাব বৃদ্ধি পাইছে। কেন ব্যাংক হিসাব বৃদ্ধি পাইছে? আমি কোম্পানির ব্যাংকে টাকা জমা দিছি, টাকা জমা দিলে তো ব্যাংক হিসাব বাড়বেই, ব্যাংকের টাকা বাড়বে। ব্যাংকের টাকা যদি বাড়ে তাহলে আমরা কি করি জাবেদা? ব্যাংক হিসাব ডেবিট। ইয়েস, ব্যাংকের টাকা বাড়লে ব্যাংক হিসাব ডেবিট। কার কোনো কোশ্চেন আছে? নো স্যার। আমি কি করলাম, সোনালী লাইফ ইন্স্যুরেন্সের আবেদন করার জন্য ওদের ব্যাংকে টাকা জমা দিলাম, তাহলে ওদের ব্যাংকের টাকা বাড়লো, ব্যাংকের টাকা বাড়লে ব্যাংক হিসাব ডেবিট। এখন এই ব্যাংকের টাকা কেন বাড়ছে? শেয়ার দিছে শেয়ার কি দিছে আমাকে এখনো? শেয়ার ক্রয় করার মানে আমি টাকাটা দিলাম শেয়ার ক্রয় করার জন্য এর জন্য। আমি আবেদন করছি দেখে। আমি আবেদন না করলে কি ব্যাংকের টাকা বাড়তো? না স্যার। তাহলে শেয়ার আবেদন হিসাব হবে ক্রেডিট। বুঝতে পারছি। বুঝতে পারছো? ধরো তুমি যদি নগদে পণ্য বিক্রি করো, তাহলে তোমার নগদ টাকা বাড়ছে, নগদান হিসাব ডেবিট। এখন কোশ্চেন করো কেন নগদ টাকা বাড়লো? বিক্রি করছো দেখে, তাহলে বিক্রয় হিসাব ক্রেডিট, তাই না? সেম ভাবে এখানে ব্যাংকের টাকা বাড়ছে, ব্যাংক হিসাব ডেবিট। ব্যাংকের টাকা কেন বাড়ছে? মানুষজন শেয়ারের আবেদন করছে দেখে, তাহলে শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। কারো কোনো কোশ্চেন আছে এই জাবেদাটা নিয়ে? এইটা কিন্তু প্রথম জাবেদা, এটা থেকে আমাদের অঙ্ক শুরু হবে। নো স্যার। তো No, শেয়ার sir. আবেদন পাওয়া গেলে জাবেদা কি হবে? ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। কারণ কি, আমাদের ব্যাংকের টাকা বাড়লো, এই জন্য ব্যাংক হিসাব ডেবিট। ব্যাংকের টাকা কেন বাড়লো? মানুষজন আবেদন করতে দেখে বাড়ছে, তাই শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। ওকে, আবেদন পাওয়ার পর আমরা কি করি? আবেদন পাওয়ার পর আমরা কি করি? শেয়ারটা আবেদন গ্রহণ। শেয়ার বন্টন করবো। শেয়ার দেই। আবেদন গ্রহণ করলাম, টাকা বাড়লো, তারপরে কি করব? তাদের টাকা নিয়ে বসে থাকলে হবে? পাবলিক মাইট দিবে না আমাদের যে আমাদের টাকা নিছো কেন, টাকা ফেরত দাও? তাদের কি করতে হবে? শেয়ার দিতে হবে। ক্লিয়ার? আমরা টাকা নিছি কেন? তাদের শেয়ার দেওয়ার জন্যই তো। আমার কোম্পানির মালিকানা দিব তাদেরকে। শেয়ার মানে কি? কোম্পানির মালিকানার অংশই তো, তাই না? হ্যাঁ তো আমার কোম্পানির মালিকানা দিব দেখে আমি তাদের কাছ থেকে টাকা নিছি, এখন তাদেরকে মালিকানা দেওয়া লাগবে। আমি যদি তাদেরকে আমার কোম্পানির মালিকানা দিই, তাহলে শেয়ার মূলধন কি হবে? বাড়বে না কমবে? কমবে।
শিওর কমবে জি স্যার। সবাই? আমি তাদেরকে আমার কোম্পানির মালিকানা দিলাম, মালিকানা দিলে শেয়ার মূলধন বাড়ে না কমে? হ্যাঁ, মূলধন ঠিকই থাকবে, মানে মূলধন যা ছিল তাই থাকবে, কিন্তু মানে মালিকানাটা একটু চেঞ্জ হলো, মানে আগে যেটার মালিকটা পুরো আচ্ছা, এইখানে আমরা একটা ভুল করে থাকি সবাই। আমরা ভাবি এই জিনিসটা অনেকটা সম্পদের মতো, যে আমার কাছে নগদ টাকা আছে, আমি নগদ টাকা দিয়ে দিছি তাহলে তো কমে যাবে, বা আমার কাছে 5টা ল্যাপটপ আছে, আমি একটা ল্যাপটপ দিয়ে দিছি, আমার তো ল্যাপটপ কমে যাবে। তো সেম ভাবে সবাই ভাবে যে আমার কাছে ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিকানা আছে, আমি মালিকানা দিয়ে দিলাম, তাহলে তো মালিকানা কমে যাবে। এখানে কিন্তু ব্যবসার মালিকানা বাড়বে। আগে 7 জন মালিক ছিল, এখন পাবলিক শেয়ার কিনলো, তাহলে নতুন আরেকজন মালিক অ্যাড হইলো, আরো একজন কিনলো, আরেকজন মালিক অ্যাড হইলো। ধর আমার কাছে একটা পিৎজা আছে, আমি একা খাবো, তাহলে আমি একা মালিক, কিন্তু আমি আরেকজনকে ভাগ নিলাম, তাহলে শেয়ার বাড়লো না না কমলো শেয়ার? বাড়লো। বার আমার এখন এই পিৎজাটায় শেয়ার কয়জন? 2 জন। এখন আরো 2টা বন্ধু এসে ভাগ নিল, এখন শেয়ার কয়টা হইলো? হুম, আমার একটা পিৎজা ছিল, আমি একা হুম। খাবো, নতুন একটা ফ্রেন্ড হ্যাঁ। আসছে, 2টা শেয়ার হইছে, পরে আরো 2টা আসছে, তাহলে 4টা শেয়ার হইছে, তারপর আরো 4 জন আসলো, তাহলে কয়টা হবে? 8টা হবে। প্রত্যেক স্টোরি দেখো, যত শেয়ার শেয়ার কিন্তু বাড়তেছে। আমি যত আরেকজনকে শেয়ার দিতেছি, মালিকানা দিতেছি পিজাটার উপর, তা তো শেয়ার বাড়তেছে না? সেম ভাবে হ্যাঁ। কোম্পানির শেয়ার যখন আমি বিক্রি করব, তখন শেয়ার মূলধন বাড়বে। পাবলিক টাকা দিতেছে, ওই মূলধনটা বাড়তেছে, নগদ টাকা বাড়তেছে, আর পাবলিকের আমার ব্যবসায় অংশীদারিত্ব বাড়তেছে, তাদের মালিকানা বাড়তেছে। ক্লিয়ার? বুঝতে পারছি। জি স্যার। তো শেয়ার বিক্রি করলে, শেয়ার প্রদান করলে শেয়ার কমে না, শেয়ার বাড়ে। আমি আর আমার ফ্রেন্ড, 2 ফ্রেন্ড মিলে একটা পিজা খাইতাম, ওইখানে শেয়ার ছিল 2টা, বাট যখন আরো 2 জন আসলো তখন শেয়ার কমলো না, শেয়ার বাড়লো, বেড়ে 4টা হইলো শেয়ার। বুঝতে পারছো? জি স্যার। ইয়াসমিন, আরফা, ক্লিয়ার? ইয়েস স্যার। জি জি জি। সো শেয়ার বিক্রি করলে, শেয়ার দিলে শেয়ার বাড়ে। এখন শেয়ার মূলধন যদি বাড়ে, তাহলে কি সেটা ডেবিট না ক্রেডিট? ডেবিট। শিওর ডেবিট? ক্রেডিট ক্রেডিট ক্রেডিট। স্যার শেয়ার মূলধনের কথা বলছেন, হ্যাঁ, তাহলে এটা ক্রেডিট হবে। মূলধন নরমালি কি? মূলধন নরমালি ক্রেডিট। তাহলে সেটা বাড়লে ক্রেডিটই হবে। তো আমি আমার কোম্পানির শেয়ার মানুষজনকে দিলাম, তাহলে কি হবে? শেয়ার মূলধন বাড়বে, আর মূলধন বাড়লে সেটাকে কি হয়? ক্রেডিট। ক্রেডিট হয়। ক্রেডিট হয়। ক্লিয়ার? জি স্যার। কারো কোনো কোশ্চেন? জি স্যার। শেয়ার মূলধন ক্রেডিট হয়েছে কেন, এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? নো না স্যার। না। আচ্ছা, শেয়ার মূলধন তো ক্রেডিট হইলো, তাহলে ডেবিট হবে কে? শেয়ার আবেদন হিসাব। হ্যাঁ, শেয়ার আবেদন হিসাব ডেবিট হবে, কিন্তু কেন শেয়ার আবেদন হিসাব ডেবিট হবে? এই যে উপরে স্যার আমি শেয়ার অনেকটা, আবেদন হিসাব, হ্যাঁ বলো। মানে উপরে যে শেয়ার আবেদন হিসাব আপনি দেখাইলেন, হুম, যে মানে যদি আমি 10 লাখ মানে বিজ্ঞাপন দেই, তখন 12 লাখ যদি মানে ওর আবেদন করে, তাহলে আমি 10 লাখ দিব আর 2 লাখ আমি ফেরত দিয়ে দেবো, তো ওইটা তো হ্যাঁ, কমে গেল না? কি কমে গেল? মানে এই যে 10 লাখ যখন আমি মানে শেয়ারকে দিয়ে দিলাম, 10 লাখ হুম, তো আমি দিয়েই দিলাম, আর 2 লাখ থাকলো না আবেদন, ওইটা তো কমে গেল, 12 লাখ থেকে 10 লাখ 2 লাখে আসলো, তাই কমে গেল। ওইটা আবার আলাদা। তুমি ধরো 10 লাখ বিক্রি করতে চাইছো, 10 লাখে আবেদন করছে, তুমি 2 লাখ অতিরিক্ত ভাবো না। 10 লাখ আবেদন করছে, 10 লাখ বিক্রি করতে চাইছো, 10 লাখে আবেদন করছে। আচ্ছা, শেয়ার আবেদন ডেবিট হবে কেন? পাবলিক আমার কাছে 10 লাখ শেয়ার কিনতে চাইছে, এখন আমি তাদেরকে 10 লাখ শেয়ার দিয়ে দিচ্ছি, স্টিল কি আবেদনটা এক্সিস্ট করে না এক্সিস্ট করে না? মানে আবেদনটা কি এখনো আছে না নাই? আমি তাদেরকে আবেদনটা শেয়ার নাই দিয়ে হয়ে দিচ্ছি, যাবে, শেয়ার দিয়ে দেওয়ার পর আবেদনটা নাই হয়ে যাবে। তারা আবেদন করছে, তাদেরকে আমি শেয়ার দিয়ে দিচ্ছি, তাহলে আবার আবেদন থাকে কি? আমি তো শেয়ার দিয়েই দিলাম, তারা তোমরা শেয়ার চাও, আমি তোমাদেরকে শেয়ার দিয়ে দিছি, তাহলে আর কি আবেদন থাকবে? আবেদন তো আর থাকবে না, তাই না?
তো জি স্যার। আবেদন যদি না থাকে, আগে আমরা আবেদনকে ক্রেডিট করছি, এখন আবেদনকে কিভাবে কাটবো? আবেদন তো নাই, আবেদনকে এখন ডেবিট করলে আবেদন কেটে যাবে। হুম, বুঝতে পারছো? জি জি স্যার। স্যার। কারো কোনো কোশ্চেন আছে? নো স্যার। তো স্যার পূর্বে তারা শেয়ারের জন্য আবেদন করছে, আমি তাদেরকে শেয়ারটা দিয়ে দিচ্ছি, তাহলে এখন আর তাদের আবেদন এক্সিস্ট করে না, তাদের আবেদন নাই, তাহলে আবেদনকে ডেবিট করে দিলে আগে ক্রেডিট ডেবিটে কাটাকাটি হয়ে আবেদন শেষ হয়ে যাবে। বোঝা গেছে? জি প্রকৃতপক্ষে স্যার। হয়েছে কি, আমার ব্যাংকে টাকা বাড়ছে কোম্পানির, তাই না? হুম, আর আমি তাদেরকে শেয়ার দিছি, তাহলে শেয়ার মূলধন বাড়ছে, এইটাই তো ঘটনা ঘটছে। হ্যাঁ, তারা ব্যাংকে জি টাকা স্যার। দিচ্ছে, ব্যাংকের টাকা বাড়ছে, আমি তাদেরকে শেয়ার দিছি, শেয়ার বাড়ছে। তাহলে দেখো এই আবেদন আবেদন কাটাকাটি হলে আলটিমেট জাবেদা কি হয়? ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট। বোঝা গেছে? ব্যাংকে জি টাকা স্যার। জমা জি দিছে, স্যার। ব্যাংকের টাকা বাড়ছে, ব্যাংক ডেবিট, আমি তাদেরকে শেয়ার দিছি, শেয়ার বাড়ছে, শেয়ার মূলধন ক্রেডিট। আর এই জিনিসটা ক্লিয়ার তো যে শেয়ার দিলে শেয়ার কমে না, শেয়ার বাড়ে। জি স্যার। জি আমার স্যার। প্রত্যেকটা ব্যাচে স্টুডেন্ট এই জিনিসটা নিয়ে কনফিউজ হয়ে যায়, শেয়ার দিয়ে দিলাম তাহলে কমলো না কেন, বাড়লো কেন? মানে তারা চিন্তা করে সম্পদের দিক থেকে, ওই যে ল্যাপটপের মতো বললাম যে 5টা ল্যাপটপ থেকে একটা দিলাম কমে গেল, তারা ভাবতেছে ওকে, বাট শেয়ার দিলে হুম, শেয়ার সংখ্যাটা বাড়ে। পিজায় আমরা 2 জন ছিলাম অংশীদার, 2 জন মিলে খাইতাম, আরো 2 জন চলে আসছে, তাহলে শেয়ার সংখ্যা 4টা হয়ে গেছে, শেয়ার বাড়ছে। 4 জন। ক্লিয়ার? বুঝা গেছে? জি। হ্যাঁ, আচ্ছা, এখন এই শেয়ারের যে আমরা টাকাটা, হুম, এখানে হুম, তো বললাম 3 ভাবে আমরা টাকাটা পেতে পারি। শেয়ার ইস্যুটা আমরা 3 ভাবে করতে পারি, সমহার, অধিহার, অবহার। এই জিনিসটা তো আমাদের ক্লিয়ার ছিল, তাই না? হ্যাঁ, সমহার হলে কি 10 টাকার শেয়ারে 10 টাকাই পাবো, অধিহার হলে কি 10 টাকার শেয়ারে 12 টাকা পাবো না? হ্যাঁ, জি স্যার। এই 12 টাকার মধ্যে 10 টাকা কি শেয়ার মূলধন, আর 2 টাকা কি অধিহার। হুম, জি স্যার। ক্লিয়ার কথাটা? জি স্যার। আমি আবার জি বলতেছি, স্যার। আমাদের শেয়ারের দাম 10 টাকা, আমরা শেয়ারটা 10 টাকা দিয়ে বিক্রি করলাম, এই 10 টাকা কি শেয়ার মূলধন। জি স্যার। আমাদের শেয়ারের দাম 10 টাকা, আমরা শেয়ারটা 12 টাকায় বিক্রি করলাম, এই 12 টাকার মধ্যে 10 টাকা হলো শেয়ার মূলধন, আর 2 টাকা হলো বেশি দাম মানে অধিহার। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তো যখন আমরা অধিহারে শেয়ার বিক্রি করব, তখন আমরা টাকা বেশি পাবো না? জি হ্যাঁ, স্যার। তো টাকা যদি বেশি পাই, তার জন্য অধিহারের জন্য কোনো একটা হিসাব আসা উচিত না? শেয়ার হ্যাঁ অধিহার হিসাব। আসবে। হ্যাঁ, আচ্ছা, এখন অধিহার কি ডেবিট হবে না ক্রেডিট হবে? অধিহার ডেবিট হবে। শিওর? জি স্যার। না স্যার, না স্যার, অধিহার ক্রেডিট হয়। আচ্ছা, কেন অধিহার ক্রেডিট হয় বা কেন অধিহার ডেবিট হয়? অধিহার জিনিসটা কি? অতিরিক্ত অধিহার টাকা মানে আমি পাইছি, অতিরিক্ত টাকা পাবলিকের কাছ থেকে নিছি, টাকা নিছি, সেটার জন্য ব্যাংক হিসাব ডেবিট করছি আমি, এখন এই টাকাটা নিছি কেন? অধিহার হিসাবে, বেশি টাকা, এইটা টাকাটা আমার কাছে থাকবে না? জি স্যার। জি স্যার। টাকাটা কি আমার টাকা? হুম। টাকাটা কি আমার টাকা? এই 2 টাকা, আমি 12 টাকা শেয়ার বিক্রি করছি, 10 টাকার শেয়ার 2 টাকা বেশি পাইছি, এই 2 টাকা কি আমার টাকা? না স্যার। এই 2 টাকা কার টাকা? সবার। পাবলিকের। পাবলিক, এখন আমি যখন শেয়ার মূলধন দিয়ে দিলাম, তারা হলো শেয়ার মালিক, ব্যবসার মালিক, মালিকের টাকা। তো এটা আমার জন্য এক ধরনের দায় না? মালিকের টাকা আমি বহন করতেছি, জি স্যার। দায় কি কখনো ডেবিট হয়? না স্যার, ক্রেডিট হবে। ক্রেডিট হ্যাঁ, হবে। দায় জিনিসটা ক্রেডিট হয়। তো শেয়ার অধিহার এই জিনিসটা হবে ক্রেডিট। বুঝতে পারছো? আমি মানুষজনের কাছ থেকে অতিরিক্ত টাকা নিছি, তুমি ওই আবেদনটা হিসাব করো না, আবেদনটা আবেদন কেটে দাও, শেয়ার আবেদন ক্রেডিট আর শেয়ার আবেদন ডেবিট, এই দুটো কেটে দাও, তাহলে থাকে কি ব্যাংক হিসাব ডেবিট, পাবলিকের কাছ থেকে আমি 12 টাকা পাইছি, ব্যাংক হিসাব ডেবিট 12, হুম। আমার শেয়ারের দাম কত 10 টাকা, তাহলে শেয়ার মূলধন ক্রেডিট 10 টাকা, আর 2 টাকা কোথায় যাবে? শেয়ার অধিহার হিসাব ক্রেডিট 2 টাকা, ডেবিট ক্রেডিট তো মিলতে হবে, তাই না? আমার আমার কোম্পানির একটা শেয়ার আমি বিক্রি করতে চাই, শেয়ারটার দাম 10 টাকা, আমি শেয়ারটা বিক্রি করতে চাই 12 টাকায়, পাবলিক আমাকে 12 টাকা দিছে,
তাহলে ব্যাংক হিসাব কয় টাকা ডেবিট হয়েছে? 12 টাকা। কার কোনো কনফিউশন আছে? ব্যাংক হিসাব 12 ডেবিট। না স্যার। এখন এই 12 টাকার মধ্যে 10 টাকা কি শেয়ার মূলধন, তাহলে শেয়ার মূলধন ক্রেডিট 10 টাকা। আর 2 টাকা কি আমি অধিহার হিসাবে নিছি, তাহলে ক্রেডিট কি শেয়ার অধিহার হিসাব ক্রেডিট 2 টাকা। জি স্যার। বুঝতে পারছো? কোন কনফিউশন? নো স্যার। তো সবার এটা ক্লিয়ার? শেয়ার অধিহার হিসাব থাকলে শেয়ার অধিহার হিসাব ক্রেডিট হবে। জি স্যার। আচ্ছা, এখন যদি আমি 10 টাকার শেয়ার 8 টাকায় বিক্রি করি, তাহলে শেয়ার অবহার কম দামে বিক্রি করলাম, কম দামে বিক্রি করলে বলবো অবহার। এই অবহার হিসাব কি হবে? ডেবিট 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 হবে। হ্যাঁ, অবহার হিসাব ডেবিট হবে। আমি কমে বিক্রি করতেছি, অবহার। শেয়ার অবহার হিসাব ডেবিট। ডেবিট। বুঝতে পারছো? দেখো আমরা ডেবিট ক্রেডিট করে মিলাই দেখি। আমার 10 টাকার শেয়ার আমি 8 টাকা করে বিক্রি করছি একটা শেয়ার পাবলিকের কাছে, তাহলে আমার ব্যাংক হিসাব বাড়বে কত? ডেবিট 8 টাকা। ব্যাংক হিসাব ডেবিট 8 টাকা। শেয়ার মূলধন কত? ক্রেডিট 10 টাকা। শেয়ারটার দাম কত? 10 টাকা না? তাহলে শেয়ার মূলধন তো ক্রেডিট 10 টাকা। লিখে দেখাই, শেয়ার মূলধন ক্রেডিট 10 টাকা, আমি বিক্রি করছি কয় টাকা করে? 8 টাকায়। তাহলে ব্যাংক হিসাব ডেবিট 8 টাকা, পাবলিক আমাকে 8 টাকা দিচ্ছে, তাহলে ডেবিট ক্রেডিট কি মিলছে? ডেবিটে 8 ক্রেডিটে 10, আমার ডেবিট ক্রেডিট মিলা লাগবে না? আমি যে 2 টাকা কমে বিক্রি করছি, এই 2 টাকা কি অবহার। অবহার কি ডেবিট হইলে মিলে যায়। 8 আর 2 10, ক্রেডিটেও 10। বুঝতে পারছো? জি স্যার। ক্লিয়ার? জি স্যার। একই অঙ্কে অবহার অধিহার দুইটাই থাকবে না, হয় অবহার থাকবে না হয় অধিহার থাকবে, এমনও হইতে পারে অবহার অধিহার কোনোটাই নাই, সমহার। বুঝা গেছে? তো শুধু সমহার হইলে হবে কি, শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। আমি 10 টাকার শেয়ার 10 টাকা করে বিক্রি করছি, তাহলে ব্যাংক হিসাব ডেবিট 10, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট 10। মিলে গেছে ডেবিট আর ক্রেডিট। বুঝতে পারছো? জি স্যার। 10 জি টাকার স্যার। শেয়ার 12 টাকা করে বিক্রি করছি, তাহলে ব্যাংক হিসাব ডেবিট 12, শেয়ার মূলধন ক্রেডিট 10, আর শেয়ার অধিহার ক্রেডিট 2। ক্লিয়ার? ডেবিট ক্রেডিট মিলে গেছে, দেখো ডেবিটে 12 ক্রেডিটে 12। এবার 10 টাকার শেয়ার 8 টাকা করে বিক্রি করলাম, তাহলে ব্যাংকে পাইছি কত? ব্যাংক হিসাব ডেবিট 8, মূলধন ক্রেডিট 10, আর অবহার ডেবিট 2। তিনটা সিচুয়েশন। সমহারে বিক্রি করলে একটা, অধিহারে একটা, অবহারে একটা। সমহারে হলে শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট। অধিহার হইলে শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট, শেয়ার অধিহার ক্রেডিট। আর অবহার হইলে শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার অবহার হিসাব ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট। ডেবিট। বুঝতে পারছো? জি স্যার। কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, হ্যাঁ বল, কি কোশ্চেন? এটা কোন জায়গা থেকে করাইতেছে আমি তো এটাই জানি না। আর চতুর্থ অধ্যায় হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র, তুই ভিডিওটা আবার দেখে নিস, ঠিক আছে? আচ্ছা আমি ভিডিওটা দিয়ে দিব না। আচ্ছা আচ্ছা, আচ্ছা। এই জাবেদা নিয়ে তো কোনো কোশ্চেন নাই? এই জাবেদা দুইটা নিয়ে কারো না, কোনো না। কোশ্চেন আছে? না, নাই। এখন না। এমন হইতে পারে না আমি অনেক বেশি আবেদন পাইছি, বেশি আবেদন পাইলে কি করতে হবে? অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত দিতে হবে না? স্যার। তাহলে ফেরত দিলে কি হবে? যাবে না? উল্টা। দেখো আমরা টাকাটা পাইছিলাম কিভাবে? আবেদনের মাধ্যমে। এখন যাদেরকে আমরা পারছি শেয়ার দিয়ে দিচ্ছি, যাদেরকে শেয়ার দেই নাই তাদের টাকা কি করব? ফেরত দিয়ে দিব। পাবলিক আমাকে টাকা দিয়ে আবেদন করছে, আমি তাদেরকে শেয়ার দিতে পারলে তো ভালো, না দিতে পারলে কি করব? তাদের টাকা তাদেরকে ফেরত দিয়ে দিব। ক্লিয়ার কথা? জি স্যার। হ্যাঁ স্যার। পাবলিক আমাকে যখন টাকা দিছিল শেয়ারের জন্যই দিচ্ছে, আমি শেয়ার দিছি অনেককে, এখন বেশি আবেদন করছে, আমি যাদেরকে দিতে পারি নাই তাদের টাকাটা তাদেরকে ফেরত দিয়ে দিব। এখন আমি যদি টাকা ফেরত দিয়ে দিই আমার টাকা কমে যাবে না? হুম? জি স্যার। টাকা কমে স্যার, গেলে কমে। ব্যাংক হিসাব কি ক্রেডিট। ক্রেডিট। বুঝতে পারছো? পাবলিক আমাকে আবেদন করছিল শেয়ারের জন্য, আমি তাদেরকে শেয়ার দিতে পারি নাই, তাদের টাকা তাদেরকে ফেরত দিয়ে দিব, তাহলে ব্যাংক হিসাব ডেবিট। আর তাদের টাকা ফেরত দিয়ে দিছে, এখন কি আর আবেদন আছে? না, শেয়ার ফেরত না দিছি। স্যার। তাহলে শেয়ার আবেদন হিসাব ডেবিট। আবেদন হিসাব ডেবিট। একেবারে সহজে উপরের যে জাবেদাটা ছিল আবেদন যখন করছে
ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। এবার শেয়ার দিতে পারলাম না, তাদের আবেদনকে আমরা ফেরত দিয়ে দিব, হয়ে তাহলে গেছে, কি হবে? এটার উল্টা। উল্টা হয়ে গেছে। তারা আমাদের টাকা দিয়ে আবেদন করছিল, আমরা এখন তাদের আবেদনের জিনিসটা ফেরত দিয়ে দিচ্ছি টাকাটা, তাহলে পুরো উল্টো হয়ে যাবে। বুঝা গেছে? জি স্যার। তাদের টাকা ফেরত দিচ্ছি, আমার টাকা কমে গেছে ব্যাংক থেকে, ব্যাংক হিসাব ক্রেডিট, আর আবেদনটা খারিজ হয়ে যাবে, আবেদনটা বাতিল হয়ে যাবে, এই জন্য আবেদনটা ডেবিট। ক্লিয়ার? Yes, জি sir. স্যার। কোনো কোশ্চেন? নো। আর লাস্ট জাবেদা, ওই যে আমাদের কোনো অবলেখকের কমিশন চার্জ থাকলে সেক্ষেত্রে আমরা কি করব? আমাদের যে অবলেখক ছিল, যেমন পতেঙ্গা পাওয়ারের ক্ষেত্রে, লঙ্কা বাংলা ফাইন্যান্স, ওদেরকে তো টাকা পয়সা দেওয়া লাগবে। কোনো খরচ হলে সেই খরচ হিসাব কি হয়? খরচ সবসময় কি হয়? ডেবিট। ইয়েস, খরচ সবসময় ডেবিট হয়। তাহলে এখানে আমি খরচ বলতে কি, ব্যাংক চার্জ বা অবলেখকের কমিশন হিসাব ডেবিট। বুঝতে পারছো? আর এই খরচের জন্য আমার কাছ থেকে যদি টাকা চলে যায়, নগদ টাকা চলে গেলে নগদান হিসাব ক্রেডিট, ব্যাংকের টাকা চলে গেলে ব্যাংক হিসাব ক্রেডিট। ক্লিয়ার? এই জাবেদা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? একবারে সিম্পল জাবেদা, খরচ হলে খরচ ডেবিট, টাকা চলে গেছে টাকা ক্রেডিট, ব্যাংকের টাকা গেলে ব্যাংক ক্রেডিট, নগদের টাকা গেলে নগদান ক্রেডিট। কারো কোনো কনফিউশন? না। তো ব্যাংক Yes, sir. চার্জের জন্য জাবেদা কি হবে? ব্যাংক চার্জ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। অবলেখকের কমিশনের জন্য অবলেখকের কমিশন হিসাব ডেবিট, নগদে দিলে নগদান হিসাব ক্রেডিট, ব্যাংকে দিলে ব্যাংক হিসাব, চেকে দিলে ব্যাংক হিসাব ক্রেডিট। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। এখন যদি বলি অবলেখককে কমিশন বাবদ শেয়ার প্রদান করা হলো, শেয়ার হিসাব ক্রেডিট। হ্যাঁ, খরচ হিসাবটা তো ডেবিটই থাকবে, খরচটা কি? অবলেখকের কমিশন, অবলেখকের কমিশন হিসাব ডেবিট। আর কমিশন বাবদ আমি কি দিছি? শেয়ার দিছি, তাহলে শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। বুঝতে পারছো? জি। অবলেখকের কমিশন বাবদ শেয়ার প্রদান করা হয়েছে, তাহলে অবলেখকের কমিশন একটা খরচ, ওইটা ডেবিট হবে, অবলেখকের কমিশন হিসাব ডেবিট। আর যেহেতু আমি নগদেও টাকা দিই নাই, কোনো চেকও দিই নাই, শেয়ার দিচ্ছি, তাহলে শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। বুঝা গেছে? কারো কোনো কোশ্চেন আছে? না। এতক্ষণ আমরা ব্যাংকের টাকার বিনিময়ে শেয়ার ক্রয় বিক্রয় করতেছিলাম, এবার যদি সম্পত্তির বিনিময়ে শেয়ার ক্রয় বিক্রয় করি, মানে আমি তাকে শেয়ার দিলাম আর একটা যন্ত্রপাতি নিলাম বা একটা জমি নিলাম, তাহলে কি হবে? দেখো, আমি যদি জমি নিই, আমার কি জমি বাড়বে না? তাহলে জমি হিসাব ডেবিট, মানে জমি হিসাব ডেবিট। সম্পদ হিসাব ডেবিট, সম্পদ বাড়লে ডেবিট। ক্লিয়ার? শেয়ার মূলধন, শেয়ার মূলধন। আর আমি কি করতেছি? শেয়ার দিতেছি, তাহলে শেয়ার মূলধন ক্রেডিট। দেখো বুঝছো কিনা? বুঝছি। ক্লিয়ার? তো আমি যদি শেয়ার বিক্রি করে সম্পত্তির বিনিময়ে, মানে সম্পদ নেই, আমার সম্পদটা বাড়বে, জমি নিলে জমি, দালান কোঠা নিলে দালান কোঠা হিসাব ডেবিট, যন্ত্রপাতি নিলে যন্ত্রপাতি হিসাব ডেবিট, যেই সম্পদটা নিব ওই সম্পদটা ডেবিট, আর শেয়ার দিলে শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। বুঝা গেছে? জি স্যার। জি স্যার। তো এই ছিল আমাদের টোটাল জাবেদা। এই জাবেদাগুলোয় কারো কোনো কোশ্চেন আছে? না। ওকে, ভেরি গুড। আমরা এখন একটু ছোট করে আর্থিক বিবরণী দেখব। আর্থিক বিবরণী। এই অধ্যায়ে আমাদের আর্থিক বিবরণী আসে। এখন আর্থিক বিবরণী মানে ওই বিশাল বিশদ আর্থিক বিবরণী না, আমাদের অধ্যায় রিলেটেড যতটুকু আছে অতটুকু নিয়ে আর্থিক বিবরণী। স্যার জাবেদাগুলো তো আরেকটু যান। জাবেদাগুলো যাব কি স্ক্রিনশট নেওয়ার জন্য? হ্যাঁ হ্যাঁ। না, তুমি পরে নিও, এখন টাইম নেই। দেখো, রেকর্ডেই তো হবে। আর্থিক বিবরণীর ভিতর আমরা জানি দুইটা পার্ট, একটা হলো সম্পত্তি সমূহ আর দায় ও মালিকানা সত্ত্ব। এটা আমরা সবাই জানি, আর্থিক বিবরণী আমরা প্রচুর করছি। সম্পত্তির ভিতর কি আসে? স্থায়ী সম্পদ, চলতি সম্পদ, অসমন্বিত ব্যয়। অসমন্বিত ব্যয়কে আমাদের যে খরচগুলা থাকবে, ব্যাংক চার্জ, অবলেখকের কমিশন আর শেয়ার অবহার, যেটা ওটা হলো অসমন্বিত ব্যয়। এটাকে আমরা ভুয়া সম্পদ বা অলীক সম্পদও বলে থাকি। ভুয়া যে সম্পদ। সম্পদটা বিক্রি করা যায় না কারো কাছে, কিন্তু যার থেকে আমরা সুবিধা পাই, যার অস্তিত্ব আছে, সেটাই হলো অসমন্বিত ব্যয় বা ভুয়া সম্পদ। শেয়ার অবহার, ব্যাংক চার্জ, অবলেখক কমিশন, এগুলো হলো ভুয়া সম্পদ বা অলীক সম্পদ বা অসমন্বিত ব্যয়। ওকে, ব্যয়। দেখো, ব্যাংক চার্জ এটা একটা ব্যয়, অবলেখক কমিশন একটা ব্যয়, শেয়ার অবহার কম দামে বিক্রি করছে, আমার ক্ষতি হয়েছে না, 10 টাকার জিনিস 8 টাকায় বিক্রি করছি, সেটা একটা অসমন্বিত ব্যয়।
ক্লিয়ার? জি এখানে স্যার। কিন্তু ওই Yes. বিশাল আর্থিক অবস্থার বিভিন্ন আসবে না, আমাদের এই জাবেদা রিলেটেড যতটুকু অতটুকুই। আর দায় ও মালিকানা সত্ত্বের মধ্যে শেয়ার মূলধন আমি আগে প্রথমই ক্লাসের শুরুতে শিখাইছি, অনুমিত মূলধন, ইস্যুকৃত মূলধন, বিলীয় আদায়কৃত মূলধন। ক্লিয়ার? আমরা জানি এগুলা কি। সম্পত্তির মধ্যে আমাদের স্থায়ী সম্পদগুলা যেগুলো থাকবে জাবেদায় ওগুলা থেকে লিখবো, চলতি সম্পদ হাতে নগদ ব্যাংক জমা থাকলে লিখবো, অসমন্বিত ব্যয়ের মধ্যে অবহার, ব্যাংক চার্জ, অবসরী কমিশন এগুলো আসবে। আর দায় ও মালিকানা সত্ত্বের মধ্যে শেয়ার মূলধন, মূলধনের মধ্যে অনুমোদিত মূলধন, ইস্যুকৃত, বিলিখিত, আদায়কৃত, যেটা আমরা ফার্স্টে আলোচনা করছি। অনুমোদিত মূলধন কি? যেটা কোম্পানির স্মারকলিপিতে রেজিস্ট্রেশন করা থাকে। ইস্যুকৃত মূলধন কি? যেটা আমরা বিক্রি করতে চাই। বিলিখিত, আদায়কৃত কি? যেগুলো বিক্রি হয়। ক্লিয়ার? এগুলো আমরা সবাই জানি। আর শেয়ার অধিহার কি? যে অতিরিক্ত টাকাটা পাই। অধিহারকে আমরা সঞ্চিত উদ্বৃত্ত নামে একটা হেডিং লিখে লিখবো। ক্লিয়ার? এই আর্থিক অবস্থা বিবরণী নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আর অঙ্ক করলে আরো ভালো বুঝে যাবে, আমরা যখন অঙ্ক করব তখন আমরা পুরোপুরি বুঝতে পারবো। দেখো কোনো কোশ্চেন